হয়েছে না? আসসালামু আলাইকুম সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। তোমরা খুব তাড়াতাড়ি ক্লাসটাতে জয়েন করে যাও। হ্যাঁ, সবাইকে ক্লাসে জয়েন হওয়ার জন্য অনুরোধ রইল। এবং এখনও যারা ক্লাসে জয়েন করো নাই, ঠিক আছে, সবাইকে আহ্বান জানাচ্ছি ক্লাসটাতে জয়েন করো। এবং তোমাদের যারা ফ্রেন্ডরা আছে এখনও পর্যন্ত ক্লাসে জয়েন হয় নাই, যারা, সবাইকে অনুরোধ করব যে ক্লাসটাতে জয়েন হও। তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা করে দাও, মেনশন করে দাও, ঠিক আছে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শুরুতেই আমাকে একটু জানাও যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না, এবং এই যে বোর্ডটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি না, ঠিক আছে। আমাকে একটু জানাও যে ক্লাসটা সুন্দরভাবে শোনা যাচ্ছে কি না, এবং বোর্ডটা দেখা যাচ্ছে কি না। প্লিজ সবাই একটু কমেন্ট করো, আর খুব দ্রুতই ক্লাসে জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি। সুস্মিতা দাস বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। উর্মি বলছে সালাম দিয়েছে। অল ক্লিয়ার স্যার। ওকে, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব। তোমরা তাড়াতাড়ি ক্লাসটাতে জয়েন করে যাও, এবং তোমাদের যারা এই ক্লাসে অর্থাৎ ভর্তি হয়েছে, ঠিক আছে, সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি, ঠিক আছে। তোমাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, ক্লাসটা সবাই একটু জয়েন করো। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পড়ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি বলতো? সেন্টেন্স মানে কি বলতো? বাক্য। সেন্টেন্স মানে কি? বাক্য। আর অফ মানে কি? র বা এর। আর এই ট্রান্সফরমেশন মানে রূপান্তর, তাই না? বলতো রূপান্তর। হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি? বাক্যের রূপান্তর। অর্থাৎ বাক্যটাকে আমরা কতভাবে রূপান্তর করা যায়, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা ক্লাসে পড়বো, ঠিক আছে। ঠিক আছে, বাক্যটাকে আমরা কতভাবে রূপান্তর করতে পারি, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা পড়ব, ঠিক আছে। আমরা দেখো, এই সেন্টেন্সটাকে, অর্থাৎ এই যে এই সেন্টেন্সটা কত প্রকার হইতে পারে, তাই না? বলো তো, এই সেন্টেন্সটাকে দুইটা ভাবে ভাগ করা যায়। কয়ভাবে ভাগ করা যায় বলো তো? এই সেন্টেন্সটাকে দুইভাবে ভাগ করা যায়, ঠিক আছে। এই সেন্টেন্সটাকে দুইটা ভাবে ভাগ করা যায়। একটা অ্যাকর্ডিং টু মিনিং। কি বললাম বলো তো? অ্যাকর্ডিং টু মিনিং, ঠিক আছে। অ্যাকর্ডিং টু মিনিং, ING, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স ভাগ করা যায়। আর কি? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। একটা কি বলতো? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। হ্যাঁ, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি। অ্যাকর্ডিং টু মিনিং মানে অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার। অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার শব্দ কত প্রকার? 3 প্রকার, ঠিক আছে। কত প্রকার? 3 প্রকার, ঠিক আছে।
সেন্টেন্সটাকে আমরা আবারও বলি তোমাদেরকে, সেন্টেন্সটাকে দুইটা ভাবে ভাগ করা যায়, ঠিক আছে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা অনেক অনেক বেশি জটিল, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাই আমি বলবো যে তোমরা হচ্ছে, ঠিক আছে, তোমরা হচ্ছে ক্লাসে অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে তোমরা ক্লাসের রিলেটেড কথা বলো, আমাকে কোশ্চেন করো, ঠিক আছে। অর্থাৎ এবং এটা তো ভালোভাবে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ, ওকে ফাইন। সো দেখো, ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে কি, বাক্যের রূপান্তর, ঠিক আছে। অর্থাৎ এই যে সেন্টেন্সটাকে দুইটা ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আর এটা কি বললাম, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। এই 5 প্রকার কী কী তোমরা তো সবাই ইতিমধ্যে জানো তাই না, যে 5 প্রকার মনে হয়। আচ্ছা দেখো কি বলছে বলো তো, একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কি বললাম বলো তো, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা এই অ্যাসার্টিভ সেন্টেন্স এদিক তাকাও, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, যে সেন্টেন্স দ্বারা হচ্ছে কোনো কিছু বিবৃতি করা হয়, কি করা হয় বলো তো, কোনো কিছু যদি বিবৃতি করা হয়, ঠিক আছে, কোনো কিছু যদি বিবৃতি করা হয়, ঠিক আছে, তাকে কি বলা হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, ওকে। কোনো কিছু অ্যাসার করা হয়, অর্থাৎ কোনো কিছু যদি হচ্ছে জাস্ট বর্ণনা করা হয়, তাকে কি বলা হয় বলতে, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, ওকে। তোমরা হচ্ছে আমি যেগুলো বলতেছি সেগুলো না বলে তোমরা হচ্ছে ক্লাসে কি কমেন্ট করতেছো, ঠিক আছে, আমার সাথে একটু ইন্টারেক্ট করো, হ্যাঁ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কি কোনো কিছু বিবৃতি করা হয়, এই বিবৃতি আবার হইতে পারে 2 প্রকার। কত প্রকার হইতে পারে বলো তো, 2 প্রকার। একটা হচ্ছে, হ্যাঁ, অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আর গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কত প্রকার, 3 প্রকার, ঠিক আছে। এদের সুস্মিতা দাস বলছে যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইন্টারগেটিভ। ভেরি গুড, একটু উল্টোপাল্টা লিখছে, তাও ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স কি সেটা একটু বলো তো তোমরা সবাই, একটু কমেন্টে লিখে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতি করা হবে, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করা হবে, ঠিক আছে। এইটা আবার 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কি বললাম বলো তো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে কি বলো তো, আরেকটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, ওকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মানে কি জানো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করা হবে, আর নেগেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে কোনো কিছু অস্বীকার করা হবে। মনে করো আমি একজন ছাত্র, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, কি বললাম বলো তো, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। তাহলে এইটা কোনো কিছু আমি স্বীকার করছি না যে আমি একজন ছাত্র, এটা হচ্ছে স্বীকার করছি, তাহলে এইটা হবে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কি হবে বলো তো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার বললাম যে আমি একজন ছাত্র না, কি বললাম বলো তো, আমি একজন ছাত্র না, আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, তাহলে আমি একজন ছাত্র না, এটা আমি অস্বীকার করছি, তাহলে এইটা হবে নেগেটিভ সেন্টেন্স। এটা কি হবে নেগেটিভ সেন্টেন্স, আর এটা হবে কি বলো তো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মানে কি দাঁড়াইলো, কোনো কিছু যদি স্বীকার করা হয় তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর কোনো কিছু যদি অস্বীকার করা হয় তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স, ওকে। তাহলে বাক্যে সেন্টেন্সে হচ্ছে কীভাবে আসবে, যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা আমাদের পরীক্ষাগুলোতে আসবে, ঠিক আছে, ওকে। আশা করি তোমরা এই জায়গাগুলো বুঝতে পারছো, তাই না বলো তো। তাহলে আমি আবার একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই যে আমরা কি শিখলাম। আমরা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়ব, অর্থাৎ সেন্টেন্সের রূপান্তর পড়ব। সেই সেন্টেন্সের রূপান্তর হচ্ছে সেন্টেন্সটাকে আমরা 2টা ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার। সেই 5 প্রকারের এক প্রকার হচ্ছে কি শিখলাম বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলো তো, বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে, বিবৃতিমূলক বাক্য। সেই বিবৃতিমূলক বাক্য জাস্ট কি করবে, বর্ণনা করবে, কোনো কিছু বর্ণনা করবে, সেটা নেগেটিভ হইতে পারে, সেটা পজিটিভ হইতে পারে। কোনো কিছু যদি স্বীকার করে তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর কোনো কিছু যদি অস্বীকার করে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সেই জায়গা থেকে আমরা 2টা উদাহরণ লিখলাম, যে আই এম স্টুডেন্ট, আমি স্বীকার করেছি আমি একজন ছাত্র, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আমি হচ্ছে অস্বীকার করেছি, আই এম নট স্টুডেন্ট, আমি স্টুডেন্ট না, আমি শিক্ষার্থী না, তাহলে এটা আমি নেগেটিভ করেছি, ঠিক আছে। এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে আমরা আরেকটা প্রকার সম্পর্কে একটুখানি জানার চেষ্টা করি। এরপর দেখো, এরপর আমরা 2 নম্বরে কি শিখবো, 2 নম্বর হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। কি বললাম বলো তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে।
ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স কি? অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সটা সবাই একটু বলো তো, ইন্টারগেটিভ সেন্টেন্স জিনিসটা কি? ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি সবাই দেখি একটু কমেন্ট করো তো, ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি? হ্যাঁ বোঝালে অ্যাফার্মেটিভ, গুড। রিয়া বলেছে হ্যাঁ বোঝালে অ্যাফার্মেটিভ, না বোঝালে নেগেটিভ। থ্যাংক ইউ রিয়া। ওকে, তোমরা সবাই একটু বলো তো ইন্টারগেটিভ সেন্টেন্স জিনিসটা কি? সরি, ইন্টারগেটিভ। দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্স দ্বারা হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা বোঝায়। হ্যাঁ, যদি প্রশ্ন করা হবে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হচ্ছে প্রশ্ন করা বোঝাবে, সেটাই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ওকে, আমি বললাম ঠিক আছে, ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো? তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো? এবার আমি বললাম যে হোয়াই ডু ইউ স্টাডি, তুমি কেন পড়াশোনা করো? তুমি কেন, হোয়াই ডু ইউ স্টাডি, তুমি কেন পড়াশোনা করো? দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে কি? যদি হচ্ছে প্রশ্ন করা বোঝাবে, যদি প্রশ্ন করা বোঝাবে তাহলে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে কি? যদি প্রশ্ন করা বোঝায় তাহলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। এবং তোমাকে মনে রাখতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের পরে অবশ্যই একটা কী হবে, অর্থাৎ ইন্টারগেশন, অর্থাৎ একটা হচ্ছে কোশ্চেন মার্ক হবে। কী হবে? কোশ্চেন মার্ক হবে। হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ওকে, হ্যাঁ, অর্থাৎ যে প্রশ্ন দ্বারা, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে তাহলে সেটা হবে কি? ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, এরপরে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স। কি বললাম বলতো? 3 নাম্বারটা দেখো একটু, ইম্পারটিভ সেন্টেন্স। ইম্পারটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইম্পারটিভ সেন্টেন্স। ইম্পারটিভ সেন্টেন্স, ইম্পারটিভ সেন্টেন্স মানে যে বাক্য দ্বারা, আমি আবারও বলি, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ নিষেধ করা হয়। যদি আদেশ, উপদেশ, অনুরোধ নিষেধ করা হয় তাকে বলা হবে ইম্পারটিভ সেন্টেন্স। কি বলা হবে? আদেশ করা হবে। যেমন ডু দ্য ওয়ার্ক, কি বললাম বলো তো? ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ডু দ্য ওয়ার্ক মানে কি? কাজটি করো। ঠিক আছে, কাম হেয়ার, এদিকে আসো। কাম হেয়ার, এদিকে আসো। কাম হেয়ার, এদিকে আসো। ঠিক আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। ওপেন দ্য ডোর, দরজাটি কি? দরজাটি খোলো। ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। ঠিক আছে, ওকে। এবং এই ইম্পারটিভ সেন্টেন্স মনে রাখতে হবে, ইম্পারটিভ সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ ভার্ব, অর্থাৎ ইম্পারটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, মনে রাখবা। ইম্পারটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। ওকে, যেমন হচ্ছে মনে করো যদি বলা হয় যে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, কাজটি করো। তাহলে এই যে কী দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে। তোমাদেরকে খুব ভালোভাবে স্পষ্টভাবে মনে রাখতে হবে একটা ইম্পারটিভ সেন্টেন্স অবশ্যই একটা ভার্ব দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে, ভার্ব ছাড়া, অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ করা হয় ভার্ব দিয়ে শুরু হবে। সুস্মিতা বলেছে, তারপর হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে। থ্যাংক ইউ। ওকে, যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স। ওকে, এটা খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবা। যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে কি? ইম্পারটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স হবে বলো তো? ইম্পারটিভ সেন্টেন্স হবে। এরপরে খেয়াল করো, এরপরে এসে আমরা অন্য একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি বলতো? অপটেটিভ সেন্টেন্স। কি বললাম বলো তো? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স শিখবো। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স মনে রাখবা। অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আমরা জাস্ট মে বসাই তাহলে সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, মনে রাখবো অপারেটিভ সেন্টেন্স হচ্ছে মে দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হবে বলো তো? এটা মে দিয়ে শুরু হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি লিখি যে আমি বললাম হচ্ছে আল্লাহ হেল্প ইউ, কি বললাম বলো তো? আল্লাহ হেল্প ইউ, আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করে। আমি সেই অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না বলতো? এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আমি জাস্ট মে বসাই, কি বসাই? মে বসাই, যে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, আল্লাহ তোমাকে সাহায্য করুক, তাহলে কি হয়ে গেছে? তাহলে অপারেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তার মানে আমরা মোটা দাগে বুঝতে পারলাম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আমরা মে বসাই, অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আমরা মে বসাই তাহলে অপারেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো বুঝতে পেরেছো, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মে দিয়া শুরু হবে। ঠিক আছে, এরপর আমি বললাম হচ্ছে যে মে ইউ গেট এ গুড জব। কি বললাম বলো তো? মে ইউ গেট এ গুড জব, গেট এ গুড জব,
মানে কি তুমি একটা ভালো চাকরি পাও, ঠিক আছে। মে ইউ গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাও। এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে আমি জাস্ট মে বসাইছি, তাহলে এটাই কি হবে বলো তো, অপারেটিভ সেন্টেন্স হবে। হ্যাঁ, মে দিয়ে শুরু হবে। তার মানে হচ্ছে মোটা দাগে আমি আবারও বলি, কি বললাম হচ্ছে অপারেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আমরা জাস্ট মে বসাই তাহলেই সেটা অপারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। মনে রাখতে হবে অপারেটিভ সেন্টেন্স হচ্ছে একটা মে দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? মে দিয়ে শুরু হবে। ওকে, ঠিক আছে। এখন এরপরে হচ্ছে আমরা পরবর্তীটা একটু শিখি, সেটা হচ্ছে পরেরটা কি বলতো, পরেরটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কি বললাম বলতো? এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি জানো? এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা আকস্মিক কোনো দুঃখ কিংবা কষ্ট বোঝায়, ঠিক আছে, কিংবা হচ্ছে কোনো আকস্মিক যদি কোনো খুশির কথাও বোঝায় তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, ঠিক আছে। আকস্মিক অর্থাৎ হঠাৎ করে কোনো দুঃখ কষ্টের কথা যদি বোঝায় তাহলে হচ্ছে, এবং যদি হচ্ছে কোনো কিছু দেখে যদি হচ্ছে চার্মিং হয়ে যায়, ঠিক আছে, মনোমুগ্ধকর অবস্থা হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, ঠিক আছে। আমরা যদি বলতে পারি এরকম হচ্ছে, যেমন হচ্ছে আলাস হি ইজ নো মোর, হায় সে আর নাই, ঠিক আছে। এই যে, এবং মনে রাখবা এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে অবশ্যই একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে, ঠিক আছে। এইটা অবশ্যই কি থাকবে? হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে অবশ্যই একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে, ঠিক আছে। এরপরে যদি বলা হয় যেমন হচ্ছে যদি বলা হয় ওয়াও, ঠিক আছে, ইউ আর সো বিউটিফুল। কি বললাম? ওয়াও, ইউ আর সো বিউটিফুল, ওয়াও ইউ আর সো বিউটিফুল, ঠিক আছে। এই যে ওয়াও, তারপর অ্যালাস, তারপরে যদি বলা হয় হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে কি মজা, আমরা ম্যাচটি জিতেছি, ঠিক আছে। এই ধরনের বাক্যগুলো কি হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, ঠিক আছে। এরপর যদি বলা হয় যেমন হচ্ছে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, ঠিক আছে, অথবা কি বলা হয় হাউ বিউটিফুল, ঠিক আছে। আমি যদি বলি দেখো হাউ বিউটিফুল, কি বললাম বলো তো? হাউ বিউটিফুল, ঠিক আছে। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, অর্থাৎ মেয়েটি কত সুন্দর, শেষে একটা কী হবে? এক্সক্লেমেশন মার্ক হবে, ঠিক আছে। শেষে একটা কী হবে? এক্সক্লেমেশন মার্ক হবে, ঠিক আছে। হুররা, অ্যালাস, ওয়াও, ঠিক আছে, অবাক এবং এগুলো যদি বোঝায় তাহলে সেটা হবে অবশ্যই দুঃখ। হ্যাঁ, ভেরি গুড, এই যে বুঝতে পেরেছো। অর্থাৎ শেষে অবশ্যই এটাকে এক্সক্লেমেশন মার্ক হবে। এবং তাহলে আমরা কি দাঁড়াইলো? শেষ মোটা দাগে আমরা হচ্ছে যেটা শিখলাম সেটা একটু আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আমরা হচ্ছে শিখলাম অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, একটা অপারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি করা বোঝাবে, কোনো কিছু জাস্ট বর্ণনা করা বোঝাবে, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হবে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, সেটা হচ্ছে কোনো কিছু স্বীকার করা বোঝায় না এবং অস্বীকার করা বোঝায়। যদি স্বীকার করা বোঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন আই এম স্টুডেন্ট, ঠিক আছে, আই গো টু মার্কেট, আই স্টাডি ওয়েল, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে কি? অর্থাৎ যেটা দ্বারা নেগেটিভ বোঝাবে, অর্থাৎ কোনো কিছু অস্বীকার করা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, এরপর শিখলাম কি? ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে কি? যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, যেমন হচ্ছে ডু ইউ স্টাডি ওয়েল, তুমি কি ভালো পড়াশোনা করো, ঠিক আছে। হোয়াই ডু ইউ স্টাডি, তুমি কেন পড়াশোনা করো, ঠিক আছে। হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো। তাহলে এই ক্ষেত্রে হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কি বলো তো? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ঠিক আছে, এগুলো যদি করা হয়, অর্থাৎ এটা ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে। আর অপারেটিভ সেন্টেন্স হচ্ছে কি? যদি কারো ব্যাপারে ইচ্ছা আকাঙ্ক্ষা করা হয় এবং দোয়া করা হয়, ঠিক আছে, বা কোনো কিছু কামনা করা হয়, তাই সেক্ষেত্রে কী হবে বলো তো? সেক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্স হবে। এবং অপারেটিভ সেন্টেন্স একটা মে দিয়ে শুরু হবে। কে দিয়ে শুরু হবে বলো তো? মে দিয়ে শুরু হবে। শেষে যেটা শিখলাম সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আকস্মিক কোনো দুঃখ কষ্ট বা হচ্ছে যদি খুশি সংবাদ বোঝানো হয়, ঠিক আছে, কিংবা কোনো কিছু দেখে যদি মনোমুগ্ধকর অবস্থা বোঝায়, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, ঠিক আছে। যেমন আমরা উদাহরণ দিয়েছি যে হচ্ছে অ্যালাস হি ইজ নো মোর, সে আর নাই, ঠিক আছে। এরপর আমরা বলেছি কি? ওয়াও ইউ আর সো বিউটিফুল। এবার বলছি হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, ঠিক আছে। এই 5টা বিষয় সম্পর্কে আশা করি তোমরা খুব ভালোভাবে আইডিয়া পেয়েছো। ওকে, ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা কয়েকটা জিনিস একটু শেখার চেষ্টা করব, ঠিক আছে। আমরা হচ্ছে কিছু রূপান্তর করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে,
এখন দেখো কোশ্চেনটা আসবে কীভাবে, কোশ্চেনটা আসতে পারে দুইটাভাবে। দেখো তোমরা কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা আসতে পারে দুইটাভাবে। একটা হচ্ছে এই সেন্টেন্সটা দিয়ে, অর্থাৎ এই যে 5 ধরনের সেন্টেন্স দিয়ে বলবে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দিস ইজ, মানে এটা কোন ধরনের সেন্টেন্স, ঠিক আছে, এটা কোন ধরনের সেন্টেন্স। ওকে ওকে আচ্ছা, আমি একটা বাক্য লিখলাম, যদি বলি যে দিস ইজ আ চার্মিং ডে, দিস ইজ আ চার্মিং ডে, ঠিক আছে। এখন পরীক্ষা আসতে পারে যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, সবাই একটু বলো তো এই 1 নম্বরটা কি সেন্টেন্স, ঠিক আছে, একটু সবাই একটু উত্তর করো, ঠিক আছে। আচ্ছা, হোয়াই আর ইউ হেয়ার, এরপরে আমি একটা বাক্য লিখলাম, সরি মনে করো আমি এই 3 নাম্বার দিলাম, এটা লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, ঠিক আছে। ঠিক আছে, হাউ নাইস ইউ আর, ঠিক আছে। এই যে 4টা বাক্য লিখলাম, এরপরে আমি আরেকটা বাক্য লিখতেছি, ঠিক আছে, আরেকটা বাক্য লিখবো, সেটা হচ্ছে ওকে। এই যে 5টা বাক্য লিখলাম, এই 5টা বাক্য কোনটা কোন বাক্য, এইটা একটু আমাকে একটু বলো তো, এই 5টা বাক্য কোনটা কোন বাক্য, ঠিক আছে। তোমরা হচ্ছে এই নাম্বার, মানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে বলবা, নাইলে আমি বুঝবো না। 1 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে। 3 নাম্বার বলছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে, যারা যারা 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাদের উত্তর সঠিক হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স যারা দিয়েছো। আচ্ছা 2 নাম্বার কি বলছো, 2 নাম্বার কি বলো তো, হোয়াই আর ইউ হেয়ার, তুমি এখানে কেন, এটা হচ্ছে যারা ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ অনেকেই দেখছি খুব ভালোভাবে উত্তর দিয়েছে, এটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স, ওকে ওকে। এটা যারা ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, দেখো এই লেট হচ্ছে কি একটা বলো তো ভার্ব, এটা লেটটা কি বলো তো ভার্ব, এই ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি হবে, যদি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, কি হবে বলো তো ইম্পারেটিভ। এটা যারা ইম্পারেটিভ দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে, ইম্পারেটিভ যারা দিয়েছো। এবার দেখো হাউ নাইস ইউ আর, হাউ নাইস ইউ আর, এটা যারা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়েছো, অর্থাৎ 4 নম্বরে যারা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। এক্সক্লেমেটরি যারা সেন্টেন্স দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, 4 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। মে আল্লাহ সেভ ইউ, আল্লাহ তোমাকে রক্ষা করুক, আল্লাহ তোমাকে রক্ষা করুক। 5 নম্বর কি, তোমরা তো 5 নম্বর কেউই দেওয়া নাই, একজন দিয়েছে মাহুজামান, ঠিক আছে, আর অনেকেই দিয়েছে 5 নম্বরটা দেও নাই, 5 নম্বরটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, একজন 1 2 3 জন দিয়েছে, 4 জন দিয়েছে, ওকে। 5 নম্বরটা কি বলো তো, 5 নম্বরটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ মে দিয়ে শুরু হয়েছে, কি বলো তো, এটা মে দিয়ে শুরু হয়েছে, যদি মে দিয়ে শুরু হয় তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স হবে, গুড, ওকে। ভালো উত্তর দিয়েছো, ওকে ফাইন। এখন আমি তোমাদেরকে আরও কিছু প্র্যাকটিস দিব, ঠিক আছে, আমি বললাম যে লিখলাম হচ্ছে দেখো অনলি আল্লাহ, কি বললাম বলো তো, অনলি আল্লাহ ক্যান, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, ওকে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। সবাই হচ্ছে এটা করো তো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, এটা কিসে আছে অ্যাফার্মেটিভ আছে, এটা হচ্ছে সবাই নেগেটিভ করবা, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই বাক্যটা সবাই লেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, ওকে। এই বাক্যটা সবাই হচ্ছে ফটাফট করার চেষ্টা করো তাড়াতাড়ি, ঠিক আছে। এরপর আরেকটা বাক্য লেখো, আমি লিখলাম অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে আই নিড 60 টাকা, আই নিড 60 টাকা অনলি, ঠিক আছে। এইগুলো করো তো, দেখি পারো কি না, একটু তাড়াতাড়ি করো, ঠিক আছে। হ্যাঁ সুইটি দেখেছি, তোমার কমেন্ট দেখেছি, হ্যাঁ দেখো লেখো এই উত্তরগুলো লেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আছে, এটা তোমরা হচ্ছে কি করবা, নেগেটিভ করবা। আই নিড 60 টাকা অনলি, আমার কাছে 60 টাকা আছে মাত্র, এগুলো একটু করো তো সবাই।
আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, হয় নাই আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, নেগেটিভ করবা, এখানে নেগেটিভ কই লেখছো আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, এটা কি হইলো, নেগেটিভ করতে হবে, অর্থাৎ এইগুলোর মধ্যে হচ্ছে একটা নেগেটিভ জিনিস নিয়ে আসতে হবে, ঠিক আছে, নেগেটিভ জিনিস আসতে হবে, ঠিক আছে। অনেকেরই উত্তর হয় না, আই ডোন্ট নিড মোর দ্যান 60 টাকা, হ্যাঁ এই একটা সেন্টেন্স হয়েছে, মাহুজামান বলেছে, ঠিক আছে, আই ডোন্ট নিড মোর দ্যান 60 টাকা, ওকে। নট অনলি আল্লাহ ক্যান হেল্প আস হচ্ছে না, ঠিক আছে। দেখো এইটা আমি বলে দিচ্ছি, নন বাট আল্লাহ, কি বললাম বলো তো, নন বাট আল্লাহ ক্যান হেল্প আস, ঠিক আছে, ক্যান হেল্প আস মানে কি বলো তো। দেখো তোমাদেরকে একটা কথা বলি, আমি খুব ভালোভাবে একটা কথা বলি, এই জিনিসটা খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবা, যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এই বাক্যটার যখন তুমি নেগেটিভ করো বা যে কোনো সেন্টেন্সই করতে পারো, অর্থের কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তুমি যে রূপান্তর করবা, অর্থের কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তার মানে এই সেন্টেন্সটার মানে কি, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তুমি এটা নেগেটিভ করবা, কিন্তু কোনোভাবেই যেন অর্থের পরিবর্তন না হয়। আমি নেগেটিভ করছি কি, নন বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, তার মানে কি আল্লাহ সাহায্য করতে পারে, তার মানে কি অর্থের কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আই নিড, ঠিক আছে, আই নিড 60 টাকা অনলি, তাহলে কি হবে বলো তো, এটা হবে এইরকম যে আই ডোন্ট নিড, কি বললাম বলো তো, আই ডু নট, ঠিক আছে, আই ডু নট নিড মোর দ্যান 60 টাকা, আই ডু নট নিড মোর দ্যান 60 টাকা, মোর দ্যান 60 টাকা। দেখো আই ডু নট নিড মোর দ্যান 60 টাকা, আমার এইটার অর্থ কি বলো তো, এইটার অর্থ কি, এইটার যে অর্থ, এই অর্থটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। আই নিড 60 টাকা অনলি, আমার প্রয়োজন 60 টাকা শুধুমাত্র, তাহলে আই ডোন্ট নিড মোর দ্যান 60 টাকা মানে আমার 60 টাকার বেশি প্রয়োজন নাই, তার মানে কি 60 টাকাই প্রয়োজন, ঠিক আছে। আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। নন বাট আন্না ক্যান হেল্প বাট, ওকে, অনেকেই বুঝতে পেরেছো, গুড, বোঝাটাই দরকার, হ্যাঁ। ওকে, তার মানে দেখো আমরা হচ্ছে একটা রুলস শিখতে পারি, সেটা হচ্ছে কি, আমি রুলসটা তোমাদেরকে পরে বলতেছি, যে অনলি থাকলে কি সে নান বাট হবে, অনলি থাকলে কি হবে, নান বাট হবে, ঠিক আছে। অনলি থাকলে এবং যদি ব্যক্তি বোঝাবে, অনলি থাকলে যদি ব্যক্তি বোঝায়, অনলি থাকার পর যদি ব্যক্তি বোঝায় তাহলে হবে নান বাট। আর অনলি থাকার পর যদি হচ্ছে সংখ্যা বোঝায়, কি বোঝায়, সংখ্যা, অনলি থাকার পর যদি সংখ্যা বোঝায় তখন হবে কি, নট মোর দ্যান, ঠিক আছে, কি হবে, নট মোর দ্যান হবে, কি হবে বলো তো, নট মোর দ্যান। তাহলে দুইটা রুলস তোমরা পাইলা, ঠিক আছে, যে অনলি থাকলে হচ্ছে যদি ব্যক্তি বোঝায় তাহলে হবে কি নান বাট, আর যদি হচ্ছে সংখ্যা বোঝায় নট মোর দ্যান, আর যদি বস্তু বোঝায় তাহলে হবে কি নাথিং বাট, কি হবে, নাথিং বাট, ঠিক আছে। ওকে, আমরা আর একটা জিনিস আমরা বলার চেষ্টা করি, ঠিক আছে, যে আমি যদি বলি এভরি মাদার, কি বললাম বলো তো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা করো তো সবাই, এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা করো তো। এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে তোমরা নেগেটিভ করবা, ঠিক আছে, একজন করলে আমরা উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা একটু করো তো সবাই। এভরি মাদার লাভস হার চাইল্ড। এবং সেকেন্ড করবা হচ্ছে ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, মানুষ হয় মরণশীল, এটা কিসে আছে, অ্যাফার্মেটিভ আছে, এটা হচ্ছে কি করবা, নেগেটিভ করবা, ঠিক আছে। অ্যাফার্মেটিভ আছে, নো মাদার হেটস হার চাইল্ড, দ্যাটস এ গুড, এটা একটা ভালো জিনিস। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ওকে, এটাও হবে, লাভস হার চাইল্ড হবে, ঠিক আছে। ওকে, দেয়ার ইজ নো মাদার, ওকে, দেখো এইটা একজনে ভিন্নভাবে করেছে, দ্যাটস গুড, ওকে। হ্যাঁ, এই যে সুস্মিতাটা একদম ভালোভাবে হয়েছে, যে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ, অর্থাৎ এভরি থাকলে কি হয়, দেয়ার ইজ নো হয়, এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো মাদার, ঠিক আছে। বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে, বাট হার চাইল্ড, ওকে।
শুধু মনে রাখতে হবে যে এইতে যদি এভরি থাকে তাহলে দেয়ার ইজ নো হবে, কী হবে, দেয়ার ইজ নো হবে। ওকে, যে এখন অর্থটা দেখো পরিবর্তন হয়েছে কিনা। এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ সবাই মানে প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। আর এইখানে আমরা সেন্টেন্সটা পাইলাম দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মানে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, তার মানে কি ভালোবাসে। ঠিক আছে, ওকে, অর্থাৎ অর্থটার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। এই যে ম্যান ইজ মর্টাল, এটা করো তো, ঠিক আছে, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। গুড। আশা খাতুন, ম্যান ইজ নট ইমমর্টাল। হ্যাঁ, দ্যাট ইজ নো মাদার। হ্যাঁ হ্যাঁ, হালিমা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই উত্তর ম্যান ইজ নট ইমমর্টাল। ভেরি গুড। তাহলে খেয়াল করো, এই যে ম্যান ইজ মর্টাল, এই বাক্যটার অর্থটা কি? মানুষ হয় মরণশীল, মানুষ হয় মরণশীল। তাহলে আমরা এটা এমনভাবে পরিবর্তন করব যেন কোনোভাবেই অর্থ পরিবর্তন না হয়। তাহলে আমরা বলতে পারি কি, ম্যান, তারপর হচ্ছে ইজ নট, ম্যাজ ইন নট, এবং যেহেতু নেগেটিভ করছি তাহলে এই শব্দটাও আমরা বিপরীত করে দেবো, ইমমর্টাল। ঠিক আছে, ইমমর্টাল। হ্যাঁ, ম্যান ইজ নট ইমমর্টাল, অর্থাৎ মানুষ অমর নয়, তার মানে কি মানুষ মরণশীল। ঠিক আছে, মানুষ অমর নয়, তার মানে কি মানুষ মরণশীল। আচ্ছা সবাই এটা করো তো সবাই, আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার। ঠিক আছে, করো তো এটা, আই মাস্ট গো দেয়ার, এটা করো তো, আই মাস্ট গো দেয়ার, এটা করো তো, দেখি তো তুমি পারো কি না, আই মাস্ট গো দেয়ার। হ্যাঁ, হয়েছে, এটা করো তো, আই মাস্ট গো দেয়ার, এটা একটু করো দেখি কে পারে সবার আগে। মানুষ নয় অমনুশীল, বা এরকম লিখলে হবে, তোমরা এক্সাক্ট সেন্টেন্স লেখো। ওকে, আই ক্যান নট বাট গো দেয়ার, সবার আগে মেহু বলেছে থ্যাংক ইউ সো মাচ, তারপর হচ্ছে শিবরাও বলেছে ভেরি গুড। দেখো এটার মানে কি, এইটার অর্থটা তোমরা বোঝার চেষ্টা করো। আই মাস্ট গো দেয়ার মানে কি, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে। তার মানে এটার অর্থটা কি দাঁড়ালো, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে। এই সেন্টেন্সটা আমরা এমনভাবে নেগেটিভ করবো যেন অর্থটা কোনোভাবে পরিবর্তন না হয়। তাহলে কীভাবে করতে পারি, যে আই ক্যান নট বাট, কী বললাম বলো তো, আই ক্যান নট বাট গো দেয়ার, আই ক্যান নট বাট কি গো দেয়ার, মানে কি আমি সেখানে না যেতে পারবো না, তার মানে কি আমাকে যেতেই হবে। আমি সেখানে না যেতে পারবো না, তার মানে কি আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। ঠিক আছে, তার মানে এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, আরও কয়েকটা রুলস আছে, তো একটু দেখে নিও, আমাদের আরও অনেক বিস্তারিত পড়াশোনা আছে। আমরা একটু সামনে চলে যাই, দেখে আর করো সবাই। আমি বললাম এইটা একটু করো তো সবাই। ঠিক আছে, এটা একটু করো তো, হচ্ছে ইউ শুড, আচ্ছা আমি সরি, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। এইটা কিসে আছে বলো তো, এটা অ্যাসার্টিভে আছে, এইটা সবাই হচ্ছে তোমরা ইম্পারটিভে করবা। ঠিক আছে, ইম্পারটিভে করবা সবাই, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এইটা হচ্ছে অ্যাসার্টিভ আছে, তোমরা সবাই ইম্পারটিভে করবা। ঠিক আছে, ঠিক আছে, এটা করো তো সবাই। এটা কিসে আসে বলো তো, এটা হলো অ্যাসার্টিভ আছে, এটা হচ্ছে সবাই তোমরা একটু ইম্পারটিভে করবা। ঠিক আছে, ইম্পারটিভে করবা। ঠিক আছে, উই শুড গো দেয়ার করো তো সবাই, একটু দেখি তো, আই ক্যান নট বাট গো দেয়ার। সবাই একটু কমেন্ট করো, কমেন্টই তো করতেছো না, কি লিখছি, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ তোমাকে সর্বদা সত্য কথা বলা উচিত। ওকে, হ্যাঁ, এইটা হচ্ছে তোমরা ইম্পারটিভে করবা। ইম্পারটিভ দেখি তো কে পারে, স্পিক দ্য ট্রুথ, সবার আগে উত্তর দিয়েছে হচ্ছে সাথী। ওকে, যে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্পিক দ্য ট্রুথ তার মানে কি, আমরা হচ্ছে জানি কি, আমরা জানি হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হবে, তার মানে কি আমাদের এই সাবজেক্টের কোনো কি দরকার নাই। তারপর হচ্ছে এটা হচ্ছে মোরাল ভার্বের কি নাই, কোনো দরকার নাই, তাহলে কি স্পিক দ্য ট্রুথ হয়ে যাবে, তাই না বলো তো। তার মানে আমরা ভার্ব দিয়ে শুরু হবো, এই তো ভেরি গুড, স্পিক দ্য ট্রুথ, কি সত্য কথা বলো। স্পিক দ্য ট্রুথ মানে কি বলো তো, সত্য কথা বলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা হচ্ছে এইটা একটু করো তো,
অর্থাৎ উই শুড গো দেয়ার, এটা একটু করো তো দেখি দেখি কে পারে। লেট ইউ শুড স্পিক দ্য ট্রুথ, না লেট হয় না কিন্তু, হ্যাঁ লেট দিয়ে কিন্তু এটা করা যাবে না। স্পিক দ্য ট্রুথ সরাসরি কিন্তু আমরা যেহেতু এখানে সাবজেক্ট আছে ইউ, আর ইউটা আমরা উঠাই দিতে পারি, তাহলে স্পিক দ্য ট্রুথ সরাসরি আমরা স্পিক দ্য ট্রুথ দিয়ে করতে পারি। ওকে, লেট আস গো দেয়ার, সবার আগে সাথী উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। গো দেয়ার হবে না, লেট আস গো দেয়ার হবে। কারণ কি বলতো, এই যে উই শুড গো দেয়ার, এখন যদি আমরা গো দেয়ার দেই তার মানে কি সেখানে যাও, এটা কিন্তু হয় না। কারণ কি এখানে সাবজেক্ট কে আছে বলো তো, সাবজেক্ট আছে ইউ, উই, উই এখানে উই আছে তাই না। অর্থাৎ যেহেতু উই ইনক্লুড, তার মানে হচ্ছে আমরা এখানে লেট দিয়ে করতে হবে, তাহলে আমাদেরকে কী করতে হবে, লেট এরপরে লেট দিব। লেটের পরে এখানে যদি কী আছে বলো তো, উই আছে না, এবং লেটের পরে হচ্ছে কি প্রোনাউনের সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। কী বসে, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে কী বলবো, লেটাস, তারপর হচ্ছে গোই থাকবে, তারপর হচ্ছে দেয়ার, লেটাস গো দেয়ার। ওকে, এই তো হচ্ছে ঠিক আছে, লেটাস গো দেয়ার। ওকে, আচ্ছা এরপরে তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি যদি লিখি হি ইজ, ঠিক আছে, হি ইজ সামটাইমস হ্যাপি, হি ইজ সামটাইমস হ্যাপি, এইটা একটু করো তো তোমরা। হি ইজ সামটাইমস হ্যাপি, লেটাস গো দেয়ার, যারা লেটাস গো দেয়ার হয়েছে, উই শুড আছে এই জন্য লেটাস হয়েছে, হ্যাঁ একই কথা। ওকে, তোমরা হচ্ছে যারা হি ইজ সামটাইমস হ্যাপি, সে হয় মাঝে মাঝে কি বলতো খুশি, তাই না। এই সেন্টেন্সটাকে তোমরা হচ্ছে নেগেটিভ করো তো, এটা কিসে আছে বলো তো, অ্যাফার্মেটিভ আছে, এটা হচ্ছে তোমরা একটু নেগেটিভ করে ফেলে তো, এটা একটু নেগেটিভ করে ফেলে তো সবাই। সবার আগে দেখি কে উত্তর দেয়। হি ইজ নট অলওয়েজ হ্যাপি, এই যে মেহু উত্তর দিয়েছে, দ্যাটস এ গুড গার্ল। ওকে, কি বলছে দেখো, আমরা কি করব, আমরা হি দিব তাই না, হি, তারপর আমরা ইজ নট দিয়ে দেবো, কি দিব, ইজ নট, ঠিক আছে। ওকে, কিন্তু আমাদের অর্থে কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। হি ইজ সামটাইমস হ্যাপি, তার মানে কি সে মাঝে মাঝে খুশি, তাহলে আমাদের অর্থটার পরিবর্তন করা যাবে না, তাহলে হি ইজ নট, ঠিক আছে, অলওয়েজ, কি হি ইজ নট অলওয়েজ হ্যাপি দিলে হবে না কিন্তু, হি ইজ নট অলওয়েজ হ্যাপি, আনহ্যাপি দিয়ে দিতে হবে, কি দিতে হবে এখানে, এটাও কিন্তু পরিবর্তন করতে হবে, তাই না। হি ইজ সামটাইমস হ্যাপি আর হি ইজ নট অলওয়েজ আনহ্যাপি, মানে কি সে সর্বদা অসুখী নয়, তার মানে কি সুখী। এখানে কিন্তু দুই জায়গায় পরিবর্তন করতে হবে, ঠিক আছে। হি ইজ নট অলওয়েজ আনহ্যাপি দিতে হবে। তোমরা হচ্ছে যারা হ্যাপি দিছো তাদের কিন্তু হয় না, কি দিতে হবে বলো তো, হি ইজ নট অলওয়েজ আনহ্যাপি দিতে হবে, ঠিক আছে। এটা কিসে আছে বলো তো, আচ্ছা এইটা শি ইজ আ ভেরি বিউটিফুল, এটা হচ্ছে কি বলো তো অ্যাফার্মেটিভ আছে, সবাই হচ্ছে এক্সক্লেমেটরি করো তো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে করবা, ঠিক আছে। এটা কিসে আছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এটা সবাই হলো তোমরা অ্যাফার্মেটিভ করবা, ঠিক আছে, অ্যাফার্মেটিভ করো, ঠিক আছে, সবাই একটু করো তো তাড়াতাড়ি। she is a very beautiful, she is a very beautiful girl, হ্যাঁ গার্ল হবে, ঠিক আছে, GIRL, ওকে গার্ল। ওকে, সবাই একটু এই দুইটা একটু করে তো, সবাই হচ্ছে করে ফেলো তো, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স করবা।
দেখো এই আমি দুইটা সেন্টেন্স লিখলাম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, ঠিক আছে, এইটা একটু করে ফেলো তো সবাই, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স করবা। আর পরে আছে কি হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা করবা হলো কি অ্যাসার্টিভ করবা, এটা কি করবা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করবা, আর ওই উপরেরটা হচ্ছে কি এক্সক্লেমেটরি করবা, ঠিক আছে। দেখো এটা আমরা কীভাবে করতে পারি, এটা আমরা করতে পারি হচ্ছে যে হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, কীভাবে করতে পারি বলো তো, হোয়াট এখানে কী আছে বলো তো, এভেরি আছে, এভেরি আছে না, তাহলে কী করবো বলো তো, হোয়াট আ, ঠিক আছে, হোয়াট এ বিউটিফুল গার্ল গার্ল শি ইজ, ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ হবে, ঠিক আছে, শি ইজ হবে কিন্তু, হ্যাঁ ওকে, হ্যাঁ যারা যারা হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ দিয়েছো তাদের উত্তরটা সঠিক হয়েছে, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। আর এটা কী হবে বলো তো, দ্য বার্ড ইজ, কী হবে এটা বলো তো, দ্য বার্ড ইজ, ঠিক আছে, এখানে হাউ আছে না, তাহলে ভেরি নাইস, দ্য বার্ড ইজ ভেরি নাইস, ঠিক আছে। দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে যদি এ ভেরি থাকে তখন হবে হোয়াট, দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা যদি এ ভেরি থাকে তখন হবে হোয়াট, আর যদি হাউ থাকে তখন হবে শুধুমাত্র ভেরি, হাউ থাকলে শুধুমাত্র কী হবে, ভেরি হবে, হাউ থাকলে শুধুমাত্র ভেরি হবে। এখানে দেখো হ্যাভ এ লুক এভরিওয়ান প্লিজ, যে এইখানে দুইটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে যদি এ ভেরি থাকে তখন হবে হোয়াট, ঠিক আছে, আর যদি শুধুমাত্র ভেরি থাকে তখন হবে হাউ, ওকে, এইটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তাহলে কি দাঁড়াইলো, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, ঠিক আছে, শেষে এটা কি হবে, এক্সক্লেমেশন মার্কস অবশ্যই হবেই হবে, ওকে। এরপর কি দাঁড়াইলো যে হাউ নাইস দ্য বার্ড ইজ, মানে কি পাখিটি কত সুন্দর, পাখিটি কত সুন্দর, তারপর হচ্ছে দ্য বার্ড ইজ ভেরি নাইস, দ্য বার্ড ইজ ভেরি নাইস, ঠিক আছে, এটা কি দাঁড়াইলো, দ্য বার্ড ইজ ভেরি নাইস, ওকে। আশা করি তোমরা এই দুইটা তথ্য জিনিস ভালোভাবে বুঝতে পেরেছো, ওকে, দ্য বার্ড ইজ ভেরি নাইস, ওকে। দেখো যারা হচ্ছে এই দুইটা উত্তর দিয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে একটু অন্য দিকে চলে যাব, ঠিক আছে, অন্য জায়গাতে চলে যাব, আমাদের আরও অনেকগুলো পড়াশোনা আছে, হ্যাঁ। আচ্ছা এবারে আমরা হচ্ছে একটু খেয়াল করো, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু কি বলতো স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী, এই যে গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কত প্রকার, তোমরা একটু বলো তো আমাকে, গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কত প্রকার, 3 প্রকার, গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, কত প্রকার, 3 প্রকার, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে কি কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সবাই একটু লিখে ফেলে তো। ওকে রুলস পড়াই দিব, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা কেয়ার করো যে গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, 3 প্রকার, একটা হচ্ছে কি সেন্টেন্স বলো তো, আমি হচ্ছে লিখলাম, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কি সেন্টেন্স বলো তো, সিম্পল সেন্টেন্স, এটা কি সিম্পল সেন্টেন্স, আর এটা কি বলো তো, এটা হচ্ছে কি কমপ্লেক্স, ঠিক আছে, এটা কি বলো তো কমপ্লেক্স সেন্টেন্স, ওকে, সিম্পল সেন্টেন্স আর হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, আর পরেরটা কি বলো তো কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে, ওকে। গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, মেহুজামান তোমার কথা আমি মাথায় রাখবো, ওকে, পরবর্তীতে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, ওকে। আর এটা হচ্ছে কি কম্পাউন্ড, ঠিক আছে, কম্পাউন্ড, ওকে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কত প্রকার বলো তো, অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওকে, ঠিক আছে। এই আলোচনাটা বোঝার আগে আমাদেরকে আরেকটু জায়গা বুঝতে হবে, সেটা হচ্ছে ক্লোজ কত প্রকার বলো তো, ক্লোজ কত প্রকার, ক্লোজ হচ্ছে 3 প্রকার, ঠিক আছে, তোমরা একটু আমাকে বলো তো ক্লোজ কত প্রকার, 3 প্রকার, একটা হচ্ছে কি বলো তো প্রিন্সিপাল ক্লোজ, এটা কি প্রিন্সিপাল ক্লোজ, আর একটা কি বলো তো সাবঅর্ডিনেট ক্লোজ, কি বললাম বলো তো সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা কি বলো তো এটা কোঅর্ডিনেট ক্লোজ, কি বললাম বলো তো কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লোজ, একটা হচ্ছে সিম্পল ক্লোজ মানে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, সবাই একটু লিখে ফেলো তো। ক্লোজ হচ্ছে 3 প্রকার,
ওকে ঠিক আছে, আমি চেষ্টা করবো, ওকে সমস্যা নাই। দেখো এই একটু মনোযোগ, এখানে মনোযোগ হও, ঠিক আছে ওকে। অর্থাৎ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, আর হচ্ছে কি কম্পাউন্ড, ওকে। এখন এই আলোচনা বোঝার আগে আমাদেরকে আরেকটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ক্লোজ। এই ক্লোজটা কি? ক্লোজ মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে অবশ্যই কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে বলো তো? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লোজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে বলো তো? ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট থাকবে আর হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। এখন প্রিন্সিপাল ক্লোজ আমরা প্রথম কি শিখলাম? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, ওকে। দেখো প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে কি, আমি তোমার একটু বোঝার চেষ্টা করো। প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এমন ক্লোজ যে ক্লোজ একা একাই অর্থ প্রকাশ করতে পারে, ঠিক আছে ওকে। আমি যদি বললাম যে হি উইল জয়েন দ্য মিটিং, হি উইল জয়েন দ্য মিটিং, ঠিক আছে, হি উইল জয়েন দ্য মিটিং, হি উইল জয়েন দ্য মিটিং। এই দেখো এদিক তাকাও, এই হি উইল জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে জয়েন করবে, ঠিক আছে। তার মানে কি দেখো, সে মিটিংয়ে জয়েন করবে, অর্থাৎ এইটা হলো প্রিন্সিপাল ক্লোজ। কারণ কি এই যে ক্লোজটা, অর্থাৎ এই যে সেন্টেন্সটা একা একাই অর্থ প্রকাশ করতে পারছে, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এটা কি বলতো? প্রিন্সিপাল ক্লোজ, ওকে। এরপরে সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লোজ এটার মধ্যেই কিন্তু লুকায়িত আছে। সাবঅর্ডিনেট ক্লোজ মানে হচ্ছে এমন ক্লোজ যে একা একা অর্থ প্রকাশ করতে পারবে না, অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল থাকবে। একা একা অর্থ প্রকাশ করতে পারবে না, অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল থাকবে। আমি যদি লিখি যে ইফ ইউ কাম, কি বললাম বলো তো? ইফ ইউ কাম, যদি তুমি আসো, যদি তুমি আসো, হি উইল জয়েন দ্য মিটিং, যদি তুমি আসো তাহলে সে মিটিংয়ে জয়েন করবে। খেয়াল করো এই যে ইফ ইউ কাম, এই যে ক্লোজটা মনে করো এখানে না এইটুকু, হ্যাঁ, এই যে ইফ ইউ কাম এটা কিন্তু একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কারণ কি? ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা কি একা একা অর্থ প্রকাশ করতে পারছে? একা একা অর্থ প্রকাশ করতে পারে নাই। তার মানে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এবং এই ক্লোজটা কি করবে? এই ক্লোজটার উপর কি নির্ভরশীল। তার মানে হচ্ছে এই যে হি উইল জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে জয়েন করবে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কারণ কি? প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে একা একা অর্থ প্রকাশ করতে পারে, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লোজ মানে হচ্ছে কি? সে হচ্ছে এই প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল থাকে অর্থ প্রকাশ করার জন্য। আর কোঅর্ডিনেট ক্লোজ মানে কি বলতো? অর্থাৎ যদি ফ্যান বয়ের দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত থাকে, কি বললাম বলতো? ফ্যান বয়ের দ্বারা হচ্ছে আমি বললাম হচ্ছে হি ইজ রিচ, হি ইজ রিচ বাট ডিজঅনেস্ট, অনেস্ট। তার মানে কি দেখো, এই একটা সাবজেক্ট আছে, বলো তো সাবজেক্ট আছে না, ভার্ব আছে না? এইখানেও তো মনে করো একটা সাবজেক্ট আছে, হি ইজ ডিসঅনেস্ট, তার মানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং ফ্যান বয়ের দ্বারা যুক্ত আছে। কি দ্বারা যুক্ত আছে বলো তো? ফ্যান বয়ের দ্বারা যুক্ত আছে, ফ্যান বয়ের দ্বারা যুক্ত আছে। যদি ফ্যান বয়ের দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা হবে কি বলো তো? কোঅর্ডিনেট ক্লোজ। সেটা কি হবে বলো তো? কোঅর্ডিনেট ক্লোজ, ওকে। তোমরা একটু ক্লাসটা বোঝার চেষ্টা করো, বেসিক কনসেপ্ট যদি ডেভেলপ করতে পারো তাহলেই হবে, সমস্যা নাই, ঠিক আছে। ক্লোজ হচ্ছে 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ মানে কি? যে একা একাই অর্থ প্রকাশ করতে পারে, তাহলে সেটা প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি? যে অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল, তাহলে হচ্ছে কি বলতো? এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই যে হি ইজ রিচ বাট হি ইজ ডিসঅনেস্ট, এইখানে এই এক একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ এবং ফ্যান বয়ের দ্বারা যুক্ত হয়েছে, তার মানে সেটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লোজ, ওকে। এখন তোমাদের মূল কথাটা বলি, সেটা হচ্ছে আচ্ছা খেয়াল করো সবাই, এই যে যেটা প্রিন্সিপাল ক্লোজ এটা হলো কি সিম্বল সেন্টেন্স। এটা কি বলতো? সিম্বল সেন্টেন্স। তার মানে কি সিম্বল সেন্টেন্সে কি থাকবে? একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং কি থাকবে? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স কি বলতো? অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটা প্রিন্সিপাল ক্লোজ, এই দুইটা মিলে কি হবে? এই দুইটা মিলে একটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স হবে। তার মানে ইফ ইউ কাম হি উইল জয়েন, এটা কি বলতো? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি বলতো? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ওকে। আর কোঅর্ডিনেট ক্লোজ মানে হচ্ছে ওই ফ্যান বয়ের দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি তোমরা এই জায়গা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, ওকে ঠিক আছে। এখন
আচ্ছা, তার মানে এইটা আমরা কি শিখলাম, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার বলো তো? 3 প্রকার। একটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে। সেখানে আমরা কি শিখলাম? ক্লোজ শিখলাম, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ মানে কি, যে একা একাই অর্থ প্রকাশ করতে পারছে। আমরা হচ্ছে এই সেন্টেন্সটা দেখছিলাম যে হি উইল জয়েন দ্য মিটিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি বলতো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে তোমার এই সেন্টেন্সটার উপর কি নির্ভরশীল, তাহলে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর কোঅর্ডিনেট ক্লোজ মানে হচ্ছে কি বলতো, অর্থাৎ দুইটা ফ্যান বয়েজ দ্বারা যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে বলতো কোঅর্ডিনেট ক্লোজ। ওকে, এখন আমি তোমাদেরকে আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো প্লিজ, হ্যাভ এ লুক এভরিওয়ান। ঠিক আছে, আমি তোমাদেরকে বললাম যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার বলো তো? 3 প্রকার। ঠিক আছে, আবার একটু বোঝার চেষ্টা করো। এটা কি বলো তো? সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, সিম্পল সেন্টেন্স, হ্যাঁ এটা হচ্ছে কি বলো তো সিম্পল সেন্টেন্স, এটা কি বলো তো কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যদি মাত্র একটি মাত্র সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে তাহলে সেটা হবে কি সিম্পল সেন্টেন্স। একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাল ভার্ব, সেটা কি বলতো সিম্পল সেন্টেন্স। ওকে, আর যদি একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাহলে সেটা হবে কি বলতো কমপ্লেক্স সেন্টেন্স হবে। কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর এই যে ফ্যান বয়েজ দ্বারা যুক্ত দুইটা প্রিন্সিপাল ক্লোজ যদি যুক্ত থাকে তখন হবে কি বলতো, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। সেটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। হ্যাঁ, আচ্ছা, এবার বুঝছো কিনা একটু বলো তো সবাই। এবার বুঝছো? একটু আমাকে কমেন্টে জানাও যে বুঝছো কিনা এবার। সহজ জিনিস, ঠিক আছে। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাল ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স কি? একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওই যে বুঝতে পেরেছে। ওকে, হ্যাঁ, গুড। আচ্ছা, এখন আমরা একটু সামনে যাই, তোমরা একটু বুঝতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, আমি যদি বলি দেখো, দিস ইজ, কি বললাম বলো তো? দিস ইজ আ হোয়াইট হাউস। কি বললাম বলো তো? দিস ইজ আ হোয়াইট হাউস। সবাই একটু আমাকে বলো এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? দিস ইজ আ হোয়াইট হাউস, এই সেন্টেন্সটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? একটু বলো তো এটা কি সেন্টেন্স হবে? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? দিস ইজ আ হোয়াইট হাউস, এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? ভেরি গুড, সিম্পল বলেছে তাই না? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এটা হলো কি জানি আমরা সিম্পল, কারণ কি বলতো এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে এটা হচ্ছে কি বলতো সিম্পল সেন্টেন্স। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এইটা তো আমরা কমপ্লেক্স করব, কি করব বলতো? কমপ্লেক্স করব। তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে, বুঝবা, সমস্যা নাই। ঠিক আছে, এখন এটা আমরা কি করব বলতো? কমপ্লেক্স করব। কি করব? কমপ্লেক্স করব। হ্যাঁ, কমপ্লেক্স করব। ঠিক আছে, তার মানে আমরা কীভাবে করতে পারি যে এখন এই সেন্টেন্সটার মূল অংশ কি বলতো? মূল অংশ হলো কি দিস, এই যে দিস ইজ, এটা হলো কি সাবজেক্ট, এটা ভার্ব, আর এইটা হলো কি অবজেক্ট। তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি। ঠিক আছে, সবাই একটু এটা কমপ্লেক্স করো তো, করার চেষ্টা করো তো। আমিও তোমাদের সাথে করি যে দিস ইজ, কি বললাম বলো তো? দিস ইজ আ হাউস, দিস ইজ আ হাউস। ওকে, দিস ইজ আ হাউস, ঠিক আছে, দিস ইজ আ হাউস। ওকে, এরপরে এখন এদিক তাকাও, এই যে হাউসটা, এই হাউসটা আছে কি বলতো? এই হাউসটা হচ্ছে কি বলতো? এটা বস্তুবাচক, এই জন্য কি হবে বলতো? হুইজ হবে। কি হবে বলতো? হুইজ। কি হবে? হুইজ। দিস ইজ আ হাউস হুইজ। এরপরে আমরা এখানে আবার একটা ভার্ব নিয়ে আসবো, হুইজ ইজ। এরপরে এই যে হোয়াইট আছে না, এই হোয়াইটটাকে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, হোয়াইটটাকে আমরা নিয়ে আসবো। তার মানে কিভাবে হয়েছে বুঝতে পারছো? সবাই একটু লিখে ফেলে তো যে দিস ইজ আ হোয়াইট হাউস, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স যদি করতে চাই তাহলে মূল অংশটা আমাদেরকে ঠিক রাখতে হবে। মূল অংশ কি বলতো? দিস ইজ এবং হাউস, এটা হলো মূল অংশ, আর হোয়াইটটা হলো একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমরা আর একটা সেন্টেন্স করে ফেলছি, বুঝতে পারছো? এই অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমরা আর একটা সেন্টেন্স করে ফেলছি। দিস ইজ আ হাউস হুইচ ইজ হোয়াইট। ভেরি গুড, যারা হচ্ছে উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে পারবা, কোনো সমস্যা নাই। আমি যদি তোমাদেরকে এটা লিখি যে আই নো ইউ, আমি তোমাকে চিনি। ঠিক আছে, আই নো ইউ, আমি তোমাকে চিনি। তোমরা কি এটা করতে পারবা?
না, দিস ইজ আ হোল হুইচ ইজ হোয়াইট, এটা হবে অ্যান্সার। ওকে, ভেরি গুড। যারা যারা উত্তর দিয়েছো এই সেন্টেন্সটা সবাই একটু করো তো। এটা কিসে আছে বলো তো? এটা সিম্পলই আছে। ওকে, এটা সিম্পল আছে। এটা হচ্ছে তোমরা হচ্ছে সবাই একটু কমপ্লেক্স করো তো, ঠিক আছে? এটা হচ্ছে সবাই একটু কমপ্লেক্স করো। আই নো ইউ, আমি তোমাকে চিনি। আই নো ইউ, আমি তোমাকে চিনি। এটা হচ্ছে কমপ্লেক্স করো তো সবাই একটু, ঠিক আছে? দেখো সবার আগে কে পারে? আই নো ইউ, এটা কে করতে পারবে দেখি? পারি না। ওকে ফাইন, না পারলে কোনো সমস্যা নাই। আই নো হু ইউ আর, দ্যাটস এ গুড। কেয়া বলছে কি, দেখো এখানে মূল সেন্টেন্স কোনটা বলো তো? মূল সেন্টেন্স হচ্ছে আই নো, তাই না? বলো তো আই নো, আমি জানি। ওকে ফাইন, আই নো। এরপরে আমরা এই যে হু, এই যে ইউ, ইউ হইলো কি বলতো? ইউ হইলো একটা ব্যক্তিবাচক, তাই না? এই জন্য আমরা কি নিবো বলতো? হু নিব। তাহলে হু, তারপর হচ্ছে কি বলবো? আবার ইউটাকে নিয়ে আসবো, হু ইউ, তারপর হচ্ছে আর, ঠিক আছে? আই নো হু ইউ আর, আই নো হু ইউ আর হবে, আর ইউ না কিন্তু, ঠিক আছে? আই নো হু, কারণ কি রিলেটিভ প্রোনাউনের পরে আগে হলো সাবজেক্ট বসবে, তারপর হলো ভার্ব বসবে। আগে কি বসবে? সাবজেক্ট, তারপর হলো ভার্ব, ঠিক আছে? আই নো হু ইউ আর, এটা হলো আনসার। যে যারা যারা উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, সবাই একটু এইটা করো তো। আই স আ টল বয়, আই স আ টল বয়, এটা করো তো সবাই। থ্যাংক ইউ যারা যারা উত্তর দিয়েছো, বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে, দেখো আই স আ টল বয়, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু ডিরেকশন দিয়ে দিই। এইটার যে মূল অংশটা তোমরা পরিবর্তন করবে না, মূল অংশটা মূলের মতোই থাকবে, ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা থাকবে মূল। যেটা অ্যাডজেক্টিভ ওইটাকে আমরা টেনে বড় করে ফেলবো, ঠিক আছে? এটা একটু করো তো সবাই, দেখি তো পারো কি না, ঠিক আছে? আই স আ টল বয়, আমি দেখেছিলাম একটি লম্বা বালক। এটা করো তো, করার চেষ্টা করো তো। হু ইজ টল, এই যে দেখো অনেকেই করার চেষ্টা করেছে। দেখো না, এটা হবে, এরকম হবে কি? দেখো আই স, আমি দেখেছিলাম, এ বয়, আমি একটি বালক দেখেছিলাম। আই স আ বয়, আমি একটি বালক দেখেছিলাম। এবার খেয়াল করো, এই যে বয় যেহেতু কি বলতো, এই বয়টা যেহেতু বস্তু ব্যক্তিবাচক, এই জন্য কি হবে? হু হবে। কি হবে? হু। এবার খেয়াল করো, এই যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স আছে বলতো? পাস্ট টেন্স না বলতো? এটা যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও কি হবে? পাস্ট টেন্সই হবে। তাহলে হু ওয়াজ টল, কি হবে বলতো? হু ওয়াজ টল, হু ওয়াজ টল, হু ওয়াজ টল, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আই স আ বয় হু ওয়াজ হবে। দেখো এই সেন্টেন্সটা কি বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স না? তোমরা যারা ইজ দিছো তাদের উত্তর ভুল হয়েছে। দেখো এটা কি আছে? ইজ আছে না? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে না? তাহলে এটাও কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে, ঠিক আছে? হু ওয়াজ হবে, ঠিক আছে? হু ওয়াজ টেল, কি লিখতেছো তোমরা? হু ওয়াজ টল। হ্যাঁ, এই যে মেহু জামান বলছে যে আই স আ বয় হু ওয়াজ টল, দ্যাটস গুড। ওকে, হু টল ওয়াজ, না না হবে না। দেখো আমি যেটা বলেছি যে আই স আ বয় হু ওয়াজ টল, এটা হবে আনসার, ঠিক আছে? এই উত্তরটা যারা দিয়েছো তাদের উত্তরটা সঠিক হয়েছে। আস্তে আস্তে শিখে যাবা। হয় এগুলো একটু কঠিন জিনিস, বুঝতে পারছো? এত তাড়াতাড়ি এগুলো এত হাফসে দিলে হয় না, ঠিক আছে? আচ্ছা, একটা বাক্য লিখলাম যে উই, ঠিক আছে? কি লিখলাম বলো তো? উই, ঠিক আছে? উই ইট, আমরা খাই, টু লিভ, উই ইট, আমরা খাই, টু লিভ। দেখো এই সেন্টেন্সটা কিসে আছে বলো তো? এটা হচ্ছে সিম্পলে আছে। কিসে আছে? সিম্পলে আছে, ঠিক আছে? দেখো যদি এটা আমরা হচ্ছে, এইটা যদি আমরা হচ্ছে কি টু আছে না, আমি তোমাদেরকে রুলস বলি, হ্যাঁ? যদি সিম্পল, এটা যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে সো দ্যাট কব, সো দ্যাট দিয়ে করতে হবে, ঠিক আছে? সো দ্যাট দিয়ে করতে হবে। আর যদি এবার যদি হচ্ছে আমরা কম্পাউন্ড করি তাহলে অ্যান্ড দিয়ে করতে হবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে রুলসটা বলে দিলাম, এখন তোমরা বাকিটা করবা, ঠিক আছে? উই ইট, আমরা খাই, টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই, ঠিক আছে? আমরা বেঁচে থাকার জন্য খাই। তোমরা হচ্ছে এটা কমপ্লেক্স করো তো, আগে করবা কমপ্লেক্স, ঠিক আছে? এরপর করবা হচ্ছে কম্পাউন্ড। দেখি তোমরা পারো কি না, ঠিক আছে? না পারলে আমি করাই দেবো। উই ইট, আমরা খাই, টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই, ঠিক আছে?
উই ইট সো দ্যাট লিভ, ঠিক আছে, হয় নাই, ঠিক আছে, সো দ্যাট দিয়ে দিলেই হবে না, একটুখানি তোমাদের কারুকার্য করতে হবে। দেখো সমস্যা নাই, আমি তোমাদেরকে পড়াই দেবো। খেয়াল করো যে দেখো উই ইট আমরা খাই, উই ইট আমরা খাই, টু লিভ আমরা খাই বাঁচতে, আমরা খাই বাঁচতে। খেয়াল করো, এখন খেয়াল করো, এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা অর্থ কিন্তু পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা লিখতে পারি না উই ইট আমরা খাই সো দ্যাট যাতে, সো দ্যাট যাতে, এরপর হচ্ছে কারা বাঁচবে, আবার আমরাই তো বাঁচবো, তাহলে আমরা আবার এখানে চলে আসবে উই ক্যান, তারপর হচ্ছে লিভ, উই ক্যান লিভ। তোমরা ভাবতে পারো যে এখানে ক্যানটা কেন আসবে স্যার, তাই না? ক্যানটা হচ্ছে আসবে হলো এই জন্য, অর্থটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ করার জন্য, অর্থটা মিলানোর জন্য হচ্ছে ক্যানটা চলে আসবে। তাহলে উই ইট আমরা খাই টু লিভ আমরা বেঁচে থাকার জন্য খাই, তাহলে আমরা এই বাক্যটা লিখতে পারি উই ইট আমরা খাই সো দ্যাট যাতে উই ক্যান লিভ আমরা বেঁচে থাকতে পারি, ঠিক আছে। এরপর যদি আমরা এটা কম্পাউন্ড করি, দেখো কম্পাউন্ডও করো তো তাহলে, ভেরি গুড, এই তো অনেকেই বুঝতে পেরেছে, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, দ্যাটস এ ভেরি গুড। ওকে, আচ্ছা তোমাদেরকে আমি একটু পরিবর্তন করে দিই, হ্যাঁ, তোমরা যদি আমি একটু পরিবর্তন করে দিই, উই অ্যাট আমরা খেয়েছিলাম টু লিভ, এই বাক্যটা একটু করো তো তোমরা, ঠিক আছে, এই বাক্যটা একটু করার চেষ্টা করো তো, নাকি তোমরা কেমন বুঝছো, ঠিক আছে। উই অ্যাট টু লিভ আমরা খেয়েছিলাম বাঁচা থাকার জন্য, উই অ্যাট টু লিভ এইটা একটু করার চেষ্টা করো তো, এই যে উই অ্যাট টু লিভ এইটা একটু কমপ্লেক্স করো তো সবাই। উই অ্যাট টু লিভ, উই অ্যাট টু লিভ, দেখবো এটা কে পারে, সবার আগে দেখবো এটা কে পারে, ঠিক আছে। ভেরি গুড, রিয়া হালদার, সব রিয়া বলেছে উই অ্যাট সো দ্যাট উই আর লিভ, না উই আর লিভ না, উই অ্যাট, তাই না, উই অ্যাট আমরা খেয়েছিলাম, তারপর হচ্ছে টু থাকলে কী হবে, সো দ্যাট হবে, কী হবে বলো তো, সো দ্যাট, কী হবে, সো দ্যাট, তারপর হচ্ছে আবার কী আসবে বলো তো, উইটা আবার সামনে চলে আসবে, তাহলে উই, তাই না, উই সামনে চলে আসবে। এখন এটা যেহেতু কী বলতো পাস্ট টেন্স, তাহলে হবে কি, ক্যানের পরিবর্তে কী হবে, কুড হবে, কী হবে বলো তো, কুড হবে, কুড লিভ, ঠিক আছে। উই অ্যাট সো দ্যাট যাতে উই কুড লিভ, ওকে, দ্যাটস গুড। এটা যারা উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, উই অ্যাট সো দ্যাট যাতে উই কুড লিভ, উই কুড লিভ, উই কুড লিভ, ওকে ফাইন, ঠিক আছে। বাই ওয়ার্কিং হার্ড, কী বললাম বলো তো, বাই ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল, ঠিক আছে, আচ্ছা ইউ উইল, ঠিক আছে, শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ, খেয়াল করো, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। সবাই একটু আমাকে বলো এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারো, এই সেন্টেন্সটা কী বলো তো, সবাই একটু উত্তর দাও তো আমাকে। এটা কী হবে, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে হ্যাঁ কম্পাউন্ডে অ্যান্ড হবে, ঠিক আছে, ওই যে কম্পাউন্ডে অ্যান্ড হবে, ঠিক আছে, ওকে। কম্পাউন্ড, এটা কি সবাই একটু উত্তর দাও তো, কমপ্লেক্স বলেছে অনেকে, কম্পাউন্ড বলেছে, কমপ্লেক্স বলেছে, সিম্পল, হালিমা জাহান বলেছে সিম্পল, ওকে। দেখো এই উত্তরটা হচ্ছে কি বলো তো, সিম্পল সেন্টেন্স হবে, হালিমা জাহানের উত্তরটা সঠিক হয়েছে, ঠিক আছে, এটা কি সিম্পল সেন্টেন্স, কারণ কি দেখো তোমরা হয়তো এই জায়গাটা দেখে অনেকে বলছে এটা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড, খেয়াল করো, বাই ওয়ার্কিং হার্ড এটা কি কোনো ক্লোজ না, এটা কিন্তু ফ্রেজ, এটা কি বলো তো, এটা হচ্ছে কি ফ্রেজ, এটা কিন্তু ফ্রেজ, বাই ওয়ার্কিং হার্ড এটা কোনো সাবজেক্টও নাই ভার্বও নাই, বাই ওয়ার্কিং হার্ড এটা হচ্ছে একটা ফ্রেজ, এই হলো সাবজেক্ট, ইউ উইল শাইন ইন লাইফ, এটা কি বলতো সাবজেক্ট, আর এইটা হলো কি ভার্ব, ঠিক আছে। তোমরা এই জায়গাটাই এখনো বুঝতে পারো না, এই জন্যই আমি আগে তোমাদের সিম্পল সেন্টেন্স পড়াইছি, ঠিক আছে। এটা হচ্ছে কি সেন্টেন্স বলতো, সিম্পল সেন্টেন্স, বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের মাধ্যমে, ইউ উইল শাইন ইন লাইফ। তোমাদেরকে আমি বারবার একটা কথা বলি, দেখো প্লিজ হ্যাভ এ লুক, একটা জিনিস বেসিকটা বোঝার চেষ্টা করো, এই যে বাই ওয়ার্কিং হার্ড এটা একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লোজ না, যদি একটা ক্লোজ থাকে তাহলে কি হবে সেটা সিম্পল সেন্টেন্স,
একটা ক্লজ মানে কি, একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব, একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব। একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। এইটা খুব ভালোভাবে মাথার মধ্যে নিয়ে নাও। একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটা অবশ্যই কী হবে, সিম্পল সেন্টেন্স হবে। অবশ্যই কী হবে, সিম্পল সেন্টেন্স হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা ঠিক আছে, আমরা হচ্ছে এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স করি, কী করি বলো তো, কমপ্লেক্স, আমরা অর্থের পরিবর্তন না করে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে এই বাই থাকলে মনে রাখবা, বাই থাকলে ইফ হবে, বাই থাকলে কী হবে, ইফ হবে, বাই থাকলে কী হবে, ইফ হবে। তাহলে আমরা যদি বলি যে ইফ, ঠিক আছে, এখন এটা সাবজেক্টকে ইউ, তাহলে ইফ ইউ, ঠিক আছে, ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তারপরে এই যে মূল অংশ, মূল বাক্যের কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাহলে এইটা যা আছে তাই হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাইলে তুমি কি জীবনে ভালো করতে পারবা, জীবনে ভালো করতে পারবা। ব্যাপারটা বুঝছো? ওকে, এই যে আমি তোমাকে বললাম, এই তো বললাম বাই থাকলে কী হবে, ইফ হবে, বাই থাকলে কী হবে, ইফ হবে। ওকে, এইটাই তো রুলস, বাই থাকলে কী হবে, ইফ হবে, মানে ইফ তারপর হচ্ছে কি সাবজেক্ট হবে, তারপর হলো একটা ভার্ব হবে, ঠিক আছে, এটা হলো রুলস। বাই থাকলে যদি আমরা কমপ্লেক্স করি, বাই থাকলে যদি আমরা কমপ্লেক্স করি হবে ইফ হবে, ইফ হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে। আর যদি আমরা কম্পাউন্ড করি, যদি কম্পাউন্ড করি তখন হবে অ্যান্ড, যদি কম্পাউন্ড করি তখন হবে অ্যান্ড, ঠিক আছে। কম্পাউন্ড করলে কি হবে বলতো, অ্যান্ড হবে, কম্পাউন্ড করলে কি হবে বলতো, অ্যান্ড হবে। হ্যাঁ, তার মানে রুলসটা তুমি তোমাদেরকে খুব ভালোভাবে বলে দেই। যদি বাই থাকে, যদি কি থাকে, বাই থাকে, তাহলে হচ্ছে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হবে ইফ সাবজেক্ট ভার্ব। বাই থাকলে আমি আবারও বলতেছি, যদি বাই থাকে তখন হবে কি ইফ সাবজেক্ট ভার্ব। ওকে, যেমন বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি কঠোর মানে জীবনে উন্নতি করতে পারবে। তাহলে আমি কি বললাম বলো তো, ইফ লিখলাম, কি লিখলাম, এই যে ইফ লিখলাম, ইফ লেখার পরে কি লিখলাম, সাবজেক্ট লিখলাম, তারপর ভার্ব লিখলাম। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি কঠোর পরিশ্রম করো, এইখানে যা আছে তাই হবে। ওকে, আর কম্পাউন্ডে কি হবে, অ্যান্ড হবে, কম্পাউন্ডে কি হবে, অ্যান্ড হবে। তাহলে মানে এইখানে বাইটা আমরা বাদ যাবে, তাই না। আমরা কি লিখতে পারি, ওয়ার্ক হার্ড, কি লিখতে পারি, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। এটা হচ্ছে কম্পাউন্ড, এটা কি বলতো, কম্পাউন্ড, এটা হলো কম্পাউন্ড। হ্যাঁ, ওয়ার্ক হার্ড অ্যান্ড এবং ইউ উইল শাইন ইন লাইফ, এখানে যা আছে তাই হবে। মূল সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, মূল সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই তো সবাই বুঝতে পেরেছো? ওকে, এটা আমি করে দিলাম, যে কম্পাউন্ডটা করে দিলাম, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ, ঠিক আছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ শাইন ইন লাইফ, ভেরি গুড। ওকে ফাইন, তাহলে আমরা একটু পরের রুলসটা যাই, ঠিক আছে, পরের রুলসটা একটু দেখি। দেখো এত রুলস তো পড়ানো সম্ভব না, আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। ওকে, যদি কোনো সেন্টেন্সে উইদাউট থাকে, কি থাকে বলো তো, কোনো সেন্টেন্স যদি উইদাউট থাকে, আচ্ছা, যদি কোনো সিম্পল সেন্টেন্সে লেখো, তোমরা একটু আমার সাথে লেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে, হ্যাঁ, যদি কোনো সিম্পল সেন্টেন্সে কি থাকে, উইদাউট থাকে, সিম্পল যদি উইদাউট থাকে, ঠিক আছে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে কি থাকে, উইদাউট থাকে, তাহলে সেটা কমপ্লেক্সে কি হবে, কমপ্লেক্স হবে আনলেস। কি হবে বলো তো, কমপ্লেক্সে কি হবে, আনলেস হবে, কি হবে, আনলেস, কমপ্লেক্সে কি হবে, আনলেস হবে, কানলেস হবে। আর কম্পাউন্ডে হবে, ঠিক আছে, কম্পাউন্ডে হবে অর, কম্পাউন্ডে কী হবে, অর, ঠিক আছে, কম্পাউন্ড হবে। তার মানে রুলস লেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে, যদি সিম্পল সেন্টেন্সে কী থাকে, উইদাউট থাকে, তাহলে কমপ্লেক্স হবে আনলেস, কমপ্লেক্সে কী হবে, আনলেস হবে। আর কম্পাউন্ডে হবে কি, অর, ঠিক আছে, কম্পাউন্ডে হবে অর। এটা একটু লিখে দাও তো সবাই, আমাকে একটু লিখো। যদি কোনো সিম্পল সেন্টেন্সে কি থাকে, উইদাউট থাকে, তাহলে কমপ্লেক্স হবে কি, আনলেস হবে। আর কম্পাউন্ডে কি হবে, অর হবে, কি হবে, অর হবে, ঠিক আছে। ওকে, আমরা একটা বাক্য লিখি, আমরা একটা সিম্পল বাক্য লিখি, ঠিক আছে। দেখো আমি কি লিখলাম, উইদাউট, কি লিখলাম বলো তো, উইথআউট, ঠিক আছে, উইদাউট ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, উইদাউট ওয়ার্কিং হার্ড। তারপর হচ্ছে কি লিখতে পারি, ইউ উইল নট
গেট আ গুড রেজাল্ট। ঠিক আছে, ওকে লিখলাম, কি লিখলাম যে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যম ছাড়া, কঠোর পরিশ্রম ছাড়া ইউ উইল নট গেট এ গুড জব। ঠিক আছে, এখন এইটা তোমরা হচ্ছে, আমি তো রুলস বলে দিচ্ছি, এটা তোমরা হচ্ছে কমপ্লেক্স করবা। ঠিক আছে, কমপ্লেক্স করো, এরপর হচ্ছে এটা কম্পাউন্ড করো। ঠিক আছে, একটু সবাই একটু করো তো, সরি কম্পাউন্ড, POUND, এটা তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে ফেলো তো সবাই, একটু দেখি পারো কি না। যদি কোনো, হ্যাঁ অনেকে লিখছে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকে কম্পাউন্ডে হবে অর এবং কমপ্লেক্সে হবে আনলেস। ভেরি গুড, কমপ্লেক্সে আনলেস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা যারা উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আমাকে একটু তোমরা একটু করে দাও যে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ উইল নট গেট এ গুড জব। সরি, কঠোর পরিশ্রম ছাড়া তুমি ভালো চাকরি পাবে না। ঠিক আছে, কঠোর পরিশ্রম ছাড়া তুমি ভালো চাকরি পাবে না। তাহলে সবাই আমাকে হচ্ছে একটুখানি আনসারগুলো করে দাও। আনলেস ওয়ার্কিং হার্ড, না সুস্মিতা বলেছে যে আনলেস ওয়ার্কিং হার্ড ইউ উইল নট গেট এ গুড জব। এটা কিন্তু হয় নাই সুস্মিতা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। কী বললাম বলো তো, কমপ্লেক্স করতে হবে। ওকে, এখন কমপ্লেক্স করতে হইলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই দুইটা সাবজেক্ট লাগবে। কয়টা সাবজেক্ট বলো তো, কমপ্লেক্স বোঝার চেষ্টা করো, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট লাগবে এবং দুইটা ফাইনিট ভার্ব লাগবে। দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনিট ভার্ব লাগবে। এই জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে, তাই না? তার মানে এখন এই যে উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা আনলেস লিখতে পারি। কি লিখতে পারি তো বলতো, আনলেস। আনলেস, এরপর বলো তো এই সেন্টেন্সের একটা অবশ্যই সাবজেক্ট লাগবে। তার সাবজেক্ট তো এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে এই যে ইউটাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আনলেস ইউ, এরপর হচ্ছে এখানে কি ওয়ার্ক লিখবো। কি লিখবো বলো তো, ওয়ার্ক। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক, তারপর হচ্ছে এখানে হার্ড লিখবো। ঠিক আছে, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে ইউ উইল নট গেট এ গুড জব, তুমি ভালো একটা চাকরি পাবা না, ভালো একটা চাকরি পাবা না, বা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে না। এইখানে যা আছে তাই হবে। ঠিক আছে, দেখো উইদাউট থাকলে কী হবে, আনলেস হবে। কী হবে, আনলেস হবে। আনলেস হইলেই তো হবে না, এখানে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ফাইনাল ভার্ব লাগবে। এখানে একটা সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব আছে, তাহলে এখানে একটা সাবজেক্ট বসাইলাম আর একটা ফাইনাল ভার্ব বসাইলাম। বুঝতে পেরেছো সবাই? ওকে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট গেট এ গুড জব। ভেরি গুড, এবার যারা উত্তর দিয়েছো তাদের উত্তর হয়েছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা হলো ইম্পর্টেন্ট, উত্তর দেওয়াটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড অর্থাৎ যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট গেট এ গুড জব। এরপরে আমরা পরের কম্পাউন্ডটা কীভাবে লিখতে পারি বলো তো, আমরা কম্পাউন্ডে লিখতে পারি ওয়ার্ক হার্ড, অর্থাৎ ভার্ব দিয়ে করতে পারি ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। ঠিক আছে, কঠোর পরিশ্রম করো, অথবা এখানে যা আছে তাই, অথবা ইউ উইল নট গেট এ গুড জব। ঠিক আছে, এই তো উত্তর হচ্ছে হ্যাঁ, যে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, অথবা ইউ উইল নট গট এ গুড জব, অথবা তুমি এটা ভালো চাকরি পারবে না। ব্যাপারটা এরকম যে করো অথবা মরো, ব্যাপারটা বুঝছো, করো অথবা মরো। ওকে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট গট এ গুড জব। ভেরি গুড, এই তো সবাই উত্তর দিচ্ছে। ওকে, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট গট এ গুড জব, এখানে কমা দেওয়ার দরকার নাই, বুঝছো আসমা সুলতানা? হ্যাঁ, ওয়ার্ক হার্ড এখানে কমা দেওয়ার দরকার নাই, এই অর দিসো এতেই হচ্ছে কমার কাজ হয়ে গেছে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট এ গট এ গুড জব। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটা বাক্য লিখি, আমি লিখলাম হি স্টাডিজ ওয়েল টু মেক আ গুড রেজাল্ট। ঠিক আছে, তোমরা হচ্ছে এইটা তো সিম্পল সেন্টেন্সে আসো, তোমরা আশা করি এটা জানো, এটা সিম্পল সেন্টেন্সে না বলো তো? ঠিক আছে, এটা সিম্পল সেন্টেন্স, কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। এখন এটা তোমরা একটু কমপ্লেক্স করো তো, এখানে টু থাকলে কি হবে, আমি তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম। ঠিক আছে, এটা একটু করো তো সবাই, যে হি স্টাডিজ ওয়েল টু মেক এ গুড রেজাল্ট। ঠিক আছে, এটা সিম্পল সেন্টেন্সে আছে, ওয়ার্ক হার্ড।
এটা একটু করো তো, হি স্টাডিজ ওয়েল টু মেক এ গুড রেজাল্ট, অর্থাৎ সে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট তৈরি করতে। স্যার তো থাকলে কী হবে, স্যার টু থাকলে কী হবে, আমি একটু আগে তো বলাইছিলাম সো থাকলে কী হবে বলো তো, সো দ্যাট হবে, কী হবে, টু থাকলে কী হবে, সো দ্যাট হবে, কী হবে, সো দ্যাট হবে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট হবে, কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে, সো দ্যাট হবে, ওকে। আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হবে কি বলো তো, অ্যান্ড, ঠিক আছে, ঠিক আছে, কী হবে, অ্যান্ড হবে। কম্পাউন্ড সেন্টেন্সে কী হবে, কম্পাউন্ড সেন্টেন্সে কী হবে বলো তো, অ্যান্ড হবে, হ্যাঁ, ওকে, অ্যান্ড হবে, ওকে। আর এখন তোমরা কি পারবা, দেখো এটা কিভাবে হবে আমি তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, যে হি স্টাডিজ ওয়েল, হি, আচ্ছা এখানে মূল সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না তাই না, হি স্টাডিজ, হি স্টাডিজ ওয়েল, এটা কিন্তু সহজ ছিল, ঠিক আছে, তোমরা তো পারলা না, ঠিক আছে, হি স্টাডিজ ওয়েল, হি স্টাডিজ ওয়েল, সে ভালো পড়াশোনা করে, টু তাহলে কী হবে, সো দ্যাট হবে, কী হবে, সো দ্যাট হবে, সো দ্যাট যাতে, এরপর আমরা কী লিখবো বলো তো, এই হি আবার লিখবো, হি এরপর হচ্ছে কি প্রেজেন্ট টেন্স আছে না, কী আবার লিখবো বলো তো, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, ওকে। এরপর খেয়াল করো, হি স্টাডিজ হার্ড, হি স্টাডিজ ওয়েল, হ্যাঁ কি বানান বললাম, সো দ্যাট যাতে হি উইল মেক এ গুড রেজাল্ট, হ্যাঁ দ্যাটস এ গুড, মানে মোটামুটি কাছাকাছি গেছে, কিন্তু হি ক্যান মেক এ গুড রেজাল্ট দিলে সব থেকে ভালো হবে, হি ক্যান মেক এ গুড রেজাল্ট দিলে সব থেকে ভালো হবে, হি স্টাডিজ ওয়েল সো দ্যাট যাতে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, হি স্টাডি ওয়েল, ওকে। আচ্ছা, আর এই সেন্টেন্সটা কম্পাউন্ড কী হবে বলো তো, হি স্টাডিজ ওয়েল, হি কী বলো তো, হি স্টাডিজ ওয়েল, ঠিক আছে, হি স্টাডিজ ওয়েল অ্যান্ড হি ক্যান মেক এ গুড রেজাল্ট, এখানে যা আছে তাই হবে, অ্যান্ড হবে, কী হবে, জাস্ট কম্পাউন্ড সেন্টেন্সে কী হবে, অ্যান্ড নিয়ে আসতে হবে, হি স্টাডিজ ওয়েল অ্যান্ড হি ক্যান মেক এ গুড রেজাল্ট, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, সবাই একটু আমাকে একটু জানাও তো তোমরা বুঝতে পারছো কি না। এই হচ্ছে মোটামুটি, ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যাপারগুলো। আশা করি এইগুলো তোমরা আরও বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে আমরা হচ্ছে কী শিখলাম একটুখানি একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে, হি স্টাডিজ ওয়েল অ্যান্ড হি ক্যান মেক এ গুড রেজাল্ট, ভেরি গুড, ও ডট ডট দিয়ে দিস আমার মতো, ওকে ফাইন, ওকে ফাইন, হ্যাভ এ লুক এভরিওয়ান। আমরা হচ্ছে আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়েছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে দুইটা জায়গা থেকে আমাদেরকে আসে, তাই না বলো তো, একটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার, একটা হচ্ছে কি বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর আমরা শিখলাম হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, 3 প্রকার, একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওকে। এই জায়গাগুলো আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, ওকে। এবং কেমনি রূপান্তর করে এগুলো হচ্ছে তোমাদের যে লেকচার শিট আছে ওইগুলো হচ্ছে ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট কনসেপ্টগুলো হচ্ছে একটু ভালোভাবে জেনারেলাইজ করে দিয়েছি, বুঝতে পারছো। এরপরে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ডিগ্রি। কী পড়বো বলো তো, ডিগ্রি, ঠিক আছে। এই ডিগ্রি কিন্তু পরীক্ষায় আসে, ওকে। আমরা হচ্ছে এই ডিগ্রিটা খুব ভালোভাবে একটু শেখার চেষ্টা করবো, ঠিক আছে, ঠিক আছে। বেসিক তো তোমাদের ক্লিয়ার করতে হবে। এখন আমি তো ক্লাসে আসলে তোমাদের বেসিকটা ডেভেলপ করতে পারবো না একদিনে, ঠিক আছে, তাও ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু পারা যায়, ঠিক আছে, ওকে। তোমাদের বেসিক আসলে অনেক শিক্ষার্থীর বেসিক দুর্বল, ওকে ফাইন। আমরা হচ্ছে ডিগ্রি পড়বো। ডিগ্রি মানে হচ্ছে কি, ডিগ্রিটা একটু মনোযোগ দিয়ে শোনো। ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। কি বললাম বলো তো, ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এর তুলনা, অ্যাডজেক্টিভের তুলনা। এটা একটু খাতায় লিখে রেখো, অ্যাডজেক্টিভের তুলনা। ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। এই ডিগ্রি হচ্ছে কি, অ্যাডজেক্টিভের তুলনা। ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা, ওকে, অ্যাডজেক্টিভের তুলনা বোঝাবে, ঠিক আছে। এই ডিগ্রি হচ্ছে মোটামুটি কত প্রকার, 3 প্রকার। কত প্রকার বলো তো, 3 প্রকার। একটা হচ্ছে কি ডিগ্রি বলো তো, পজিটিভ ডিগ্রি। কি ডিগ্রি বলো তো, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। একটা কি বলতো, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। এরপরে হচ্ছে সেকেন্ডে কি বলতো, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কি বলতো তো, কম্পারেটিভ। সব একটু লিখে ফেলো তো, কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি। থার্ড নাম্বার কি আছে বলো তো, থার্ড নাম্বার আছে কি, সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ওকে। তা ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি মানে হচ্ছে কি, অ্যাডজেক্টিভের তুলনা। যদি অ্যাডজেক্টিভের তুলনা বোঝায় সেটা হচ্ছে ডিগ্রি, ওকে। তার মানে ডিগ্রি কি কি পাইলাম বলো তো, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ওকে ফাইন। এখন খেয়াল করো, ওইদিক তাকাও। আমি বললাম একটা বাক্য লিখলাম যে হি ইজ, কি লিখলাম বলো তো, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। সে হয় একজন ভালো ভালো বালক। এখন খেয়াল করো, এই যে হি ইজ আ গুড বয়, এখানে ব্যক্তি কয়জন,
একজনই তো, হি হচ্ছে একমাত্র ব্যক্তি, তাই না? তার মানে হি ইজ আ গুড বয়, এখানে কি কোনো তুলনা বুঝাইছে? এখানে বোঝায় নাই। এখানে হি ইজ আ গুড বয় অর্থাৎ কারোর সাথে এটা কিন্তু বলা হয় না যে সেতে তার থেকে ভালো বা তার থেকে খারাপ, এটা কিন্তু বলা হয় নাই। তার মানে এটা কি ডিগ্রি বলো তো? পজিটিভ ডিগ্রি। যদি কোনো কারোর সাথে অ্যাডজেক্টিভে যদি কোনো তুলনা না বোঝায় তাহলে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের যদি কোনো তুলনা না বোঝায় তাহলে সেটা কী হবে? পজিটিভ ডিগ্রি। হি ইজ আ গুড বয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কোনো তুলনা বোঝায় না দেখে এটা কি ডিগ্রি বলো তো? পজিটিভ ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে, কি ডিগ্রি বলো তো? পজিটিভ ডিগ্রি। ওকে, পজিটিভ ডিগ্রি। এরপর খেয়াল করো, আমি আর একটা বাক্য লিখলাম যে আমি লিখলাম হচ্ছে, দেখো কি লিখলাম, যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার। অ্যাজ হিজ কি বলো তো? ফাদার। কি লিখলাম বলো তো? হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার। ঠিক আছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার। ঠিক আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ ডিগ্রি। ওকে ফাইন, তোমরা একটু আমার সাথে একটু ইন্টারাক্ট করার চেষ্টা করো। এখানে আমি কি বাক্য লিখলাম? হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার, অর্থাৎ কে? সে তার বাবার মতোই ভালো, সে তার বাবার মতোই ভালো। এখন খেয়াল করো, এইখানে কয়টা ব্যক্তি বুঝাইছে? একটা ব্যক্তি বুঝাইছে, আর হিজ ফাদার দুইটা ব্যক্তি বুঝাইছে, তাই না? এখানে ব্যক্তি বুঝাইছে দুইটা, কিন্তু এই অ্যাডজেক্টিভের কি কোনো তুলনা বুঝাইছে? সে কি এখানে কি বলা হয়েছে যে সে তার বাবার থেকে ভালো বা বাবার থেকে খারাপ? কিছুই তো বলা হয় নাই। তার মানে এখানে অ্যাডজেক্টিভের কোনো তুলনা বোঝায়নি। অ্যাডজেক্টিভের যেহেতু কোনো তুলনা বোঝায়নি তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে বুঝতে পারছো, হি ইজ আ গুড বয় এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতোই ভালো, কিন্তু বাবার থেকে বেশি ভালো না, কমও না। তার মানে কি অ্যাডজেক্টিভের কোনো তুলনা বোঝায়নি। অ্যাডজেক্টিভে যদি কোনো তুলনা না বোঝায় তাহলে সেটা হবে কি বলো তো? সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ভেরি গুড, ওকে ফাইন। এরপরে আমরা আর একটা বাক্য লিখলাম হচ্ছে হি ইজ বেটার। কি লিখলাম বলো তো? হি ইজ বেটার দেন হিজ ফাদার, সে তার বাবার থেকে ভালো। খেয়াল করো, হি ইজ এখানে কয়জন ব্যক্তি বলো তো? একজন ব্যক্তি। আর এখানে বলো তো এখানে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। তাহলে এইখানে একজন ব্যক্তি এবং এইখানে একজন ব্যক্তি, তার মানে এখানে হচ্ছে দুইজন ব্যক্তি। কয়জন ব্যক্তি বলো তো? দুইজন ব্যক্তি। দুইজন যদি ব্যক্তি বোঝায় এবং সে তার বাবার থেকে ভালো, তার মানে অ্যাডজেক্টিভের তুলনা বুঝেছে। অ্যাডজেক্টিভের দুইজন ব্যক্তির মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে সেটা কি হবে বলো তো? সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। খুব ভালোভাবে মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভে যদি অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা বুঝাইলে খুব ভালোভাবে মনে রাখতে হবে, দুইজন ব্যক্তির মধ্যে অ্যাডজেক্টিভে যদি তুলনা বোঝায় তাহলে সেটা হবে কি বলো তো? সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। দুইজন ব্যক্তির মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা বোঝাইলে সেটা হবে কি বলো তো? কম্পারেটিভ ডিগ্রি হবে। ওকে, হ্যাঁ, ভেরি গুড। হি ইজ বেটার দ্যান রাশি, তার মানে কি সে রাশির থেকে ভালো। তার মানে কি দুইজন ব্যক্তির মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা বুঝাইছে। যদি দুইজন ব্যক্তির মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা বোঝায় তাহলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। ভেরি গুড, ঠিক আছে, এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি আরেকটা বাক্য লিখি, আমি বললাম হি ইজ, কি লিখতাম বলো তো? হি ইজ দ্য বেস্ট বয়। কি বললাম বলো তো? হি ইজ দ্য বেস্ট বয়। ঠিক আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। মানে কি সে ক্লাসে সবার থেকে ভালো। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে কি ক্লাসে তো আর একজন ব্যক্তি থাকে না, ক্লাসে তো অনেক ব্যক্তি থাকে। তার মানে অনেকগুলো ব্যক্তির মধ্যে সে সব থেকে ভালো। তার মানে কি অ্যাডজেক্টিভের সব থেকে ভালো তুলনা বুঝাইছে, তাই না বলো তো? ঠিক আছে, গুডকে মডিফাই করে নি তাই কম্পারেটিভ। না ওইরকম না ব্যাপারটা। দুজন ব্যক্তির মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে সেটা কম্পারেটিভ হবে। এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে, দেখো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে সবার থেকে ভালো। তার মানে কি ক্লাসে তো একজন ব্যক্তি থাকে না, ক্লাসে তো অনেকজন ব্যক্তি থাকে। তার মানে কি অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যদি তুলনা বুঝাইছে, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কি শিখলাম সেটা একটু আরেকটু সামারাইজ করি। ডিগ্রি মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভের তুলনা। ঠিক আছে, এবং এই ডিগ্রি হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যদি কোনো ব্যক্তির মধ্যে তুলনা না বোঝায় তাহলে সেটা হবে কি পজিটিভ ডিগ্রি। যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো বালক, কোনো তুলনা বোঝায় না, তার মানে কি পজিটিভ ডিগ্রি। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতোই ভালো। এখানে দুজন ব্যক্তি উল্লেখ আছে কিন্তু কোনো ধরনের তুলনা বোঝায় নাই, তাহলে এটা কি হবে? সে তার বাবার মতোই ভালো, তুলনা বোঝায় না, এটার জন্য এইটা কি হবে? পজিটিভ ডিগ্রি। এরপর আমি লিখলাম হি ইজ বেটার দ্যান হিজ ফাদার, সে তার বাবার থেকে ভালো। তার মানে কি এখানে দুজন ব্যক্তির মধ্যে তুলনা বুঝেছে। দুইজন ব্যক্তির মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে সেটা হবে কি বলতো? কম্পারেটিভ ডিগ্রি হবে। কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে,
হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অনেকের মধ্যে, অর্থাৎ একটা ক্লাসে তো একজন থাকে না, তার মানে অনেকজন শিক্ষার্থী থাকে, তাহলে অনেকজন শিক্ষার্থী থাকার কারণে অর্থাৎ অনেকজন মানুষের মধ্যে তুলনা বুঝাইছে, তাহলে এটা হবে কি বলতো, এটা হবে কি বলতো, এটা হবে সুপারলেটিভ ডিগ্রি হবে, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি হবে, ঠিক আছে। আশা করি তোমরা এই আলোচনাটু বুঝতে পেরেছো, ওকে। এখন আমি তোমাদেরকে শোনো, হ্যাভ এ লুক এভরিওয়ান, আমি তোমাদেরকে 6টা বাক্য লিখে দেবো, এই 6টা বাক্য একদম টানা মুখস্থ করে ফেলতে হবে, এবং এই 6টা বাক্যের মধ্য থেকেই, ঠিক আছে, খুব ভালোভাবে কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। আমি এই বাক্যগুলো লিখবো আর তোমরা হচ্ছে খাতার মধ্যে তুলে ফেলো, ঠিক আছে। দেখো পার্ট অন, কী লিখলাম বলো তো, পার্ট অন, ওকে, পার্ট অন। আমি লিখলাম হচ্ছে নো আদার, কী লিখলাম বলো তো, সবাই একটু খাতার মধ্যে লেখো, নো আদার, নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর হচ্ছে ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এরপর লিখলাম হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা কি ডিগ্রি বলো তো, পজিটিভ ডিগ্রি। সবাই একটু লেখো, হ্যাঁ গুড, এই তো ভেরি গুড। দেখো হি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এরপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিটা সবাই একটু লেখো, যে আমি লিখলাম হচ্ছে কি হি ইজ বেটার, কি লিখলাম বলো তো, হি ইজ বেটার দেন এনি আদার, ঠিক আছে, দেন এনি আদার, দেন এনি আদার, ঠিক আছে। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, দেন এনি আদার বয়, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। খেয়াল করো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে আমরা 3 নাম্বার লিখলাম হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, হি ইজ দ্য বেস্ট বয়, কি লিখলাম বলো তো, হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়, ঠিক আছে, ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে সবার থেকে ভালো, ঠিক আছে। এইটা হলো পার্ট অন, ঠিক আছে। পার্ট 2, ঠিক আছে, পার্ট 2টা একটু লিখে ফেলো। দেখো যদি কি থাকে, ভেরি ফিউ থাকে, কি থাকে বলো তো, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে, সরি, ভেরি ফিউ, ঠিক আছে, ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস, ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস, ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিগ্রি বলো তো, পজিটিভ ডিগ্রি। এই বাক্যগুলো সবাই আমার সাথে লিখো, ঠিক আছে, এই বাক্যগুলো একটু লিখে তো এখানেও লিখতে পারো, ঠিক আছে, অথবা তোমরা হচ্ছে খাতায় লিখো, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এরপর লিখলাম হচ্ছে কি বলো তো, হি ইজ, এটা হচ্ছে কম্পারেটিভ, ঠিক আছে, হি ইজ বেটার, হি ইজ বেটার দেন মোস্ট আদার, কী হবে বলো তো, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয় ইন দ্য ক্লাস, দেন মোস্ট আদার কি বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয় ইন দ্য ক্লাস, ওকে, ঠিক আছে। আচ্ছা সবাই হচ্ছে এইটা কি এখানে লিখবা নাকি তোমাদের খাতায় তো অবশ্যই লিখবা, চাইলে এখানেও লিখতে পারো, ওকে। এরপর হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, খেয়াল করো যে আমি লিখলাম হচ্ছে হি ইজ অন অফ দ্য, কি লিখলাম, হি ইজ অন অফ দ্য বেস্ট বয়, হি ইজ অন অফ দ্য বেস্ট বয়, ঠিক আছে, ইন দ্য ক্লাস, হি ইজ অন অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ অন অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, খেয়াল করো, ঠিক আছে। এই যে সুইটি লিখে ফেলছে, ভেরি ফিউ যে ভার্ব আর ইজ হবে না, আর হবে না,
আচ্ছা খেয়াল করো, আচ্ছা ভেরি ফিউ যদি এখানে যদি বয়েস হইতো, ঠিক আছে, এই তাহলে আর হইতো, হ্যাঁ এখানে যেটা বলেছো ভেরি ফিউ যদি এখানে বয়েস হইতো তাহলে এখানে আর হইতো, হ্যাঁ এখানে হচ্ছে বয়েস যেহেতু নাই, এখানে শুধু বয় আছে, এই জন্য হচ্ছে এখানে ইজি হবে, ঠিক আছে। ওকে খেয়াল করো এই জায়গাটা একটু খুব ভালোভাবে একটু খেয়াল করো, দেখো যে এখানে যদি নো আদার থাকে, কি থাকে এখানে যদি নো আদার থাকে, এইখানে হবে দেন এনি আদার, কী হবে দেন এনি আদার। ওকে এই জায়গাটা একটু ভালোভাবে বুঝতে হবে, যদি নো আদার থাকে মনে রাখবা, যদি নো আদার থাকে সেটা অবশ্যই কী ডিগ্রি বলো তো, পজিটিভ ডিগ্রি। নো আদার থাকলে কী ডিগ্রি হবে, পজিটিভ ডিগ্রি হবে। নো আদার থাকলে কী ডিগ্রি হবে, পজিটিভ ডিগ্রি হবে। এবং এই অ্যাডজেক্টিভের কি নর্মাল ফর্ম না বলো তো, অ্যাডজেক্টিভের নর্মাল ফর্ম বোঝাইছে না, ঠিক আছে। অ্যাডজেক্টিভে যদি নর্মাল ফর্ম বোঝায় এবং নো আদার থাকে সেটা পজিটিভ ডিগ্রি। এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে আমরা কি নিব, দেন এনি আদার নিব, ঠিক আছে। আর এটা যদি সুপারলেটিভ ডিগ্রি করি তখন আমরা নিব কি বলতো, দা নিব। কি নিব বলতো, দা নিব। ওকে ঠিক আছে, আমরা কি নিব বলতো, দা নিব। অর্থাৎ নো আদার থাকলে হবে দেন এনি আদার, এবং সেটা যদি সুপারলেটিভ ডিগ্রি করি তাহলে হবে দা। ওকে আর যদি ভেরি ফিউ থাকে, কি থাকে বলতো, যদি ভেরি ফিউ থাকে তখন সেটা হবে হচ্ছে দেন মোস্ট আদার। কী হবে বলতো, দেন মোস্ট আদার হবে। কী হবে, দেন মোস্ট আদার। যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার হবে। আর এটা যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি করতে চাই তাহলে অন অফ দ্য হবে। কী হবে বলতো, অন অফ দ্য হবে, ঠিক আছে। আর এখানে হবে কি বলতো, এখানে হবে বয়েস হবে, এটা ঠিক আছে, যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ওকে ঠিক আছে। হ্যাঁ তো ওই জায়গায় বয়েস নয়, বয়েস বয়েস এই তো হবে, হ্যাঁ বয়েস হবে, ঠিক আছে, এটাও বয়েস হবে, আমি এটা খেয়াল করি নাই, এটা বয়েস হবে। ওকে আচ্ছা এখানে যদি আমরা বয়েস দেই তাহলে এখানে আর হবে, ঠিক আছে, এইটাই হলো কথা, ঠিক আছে। এখানে আর হবে, কেন হবে, কারণ এই যে ভেরিফাই হচ্ছে একটা কি প্লুরাল জিনিস। ওকে এখানে যদি আমরা বয়েস দেই তাহলে এখানে আর হবে, ঠিক আছে, এই কথাটাই বলতেছিল ও। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আচ্ছা অনেক সময় টাইপিং মিস্টেক, লেখার সময় অনেক সময়, আর এখানেও কিন্তু এস হবে, ঠিক আছে। ওকে এইগুলো শোনো, আমি তোমাদেরকে বলি এইগুলো একদম টানা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। যদি এইগুলো যদি টানা মুখস্থ করে ফেলতে পারো, আর যদি তুমি ডিগ্রির কনসেপ্টটা বুঝো, ঠিক আছে, ডিগ্রির কনসেপ্টটা তো বুঝছো, ঠিক আছে। ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের তুলনা, 3 প্রকার, ঠিক আছে। যদি কোনো তুলনা না বোঝায় পজিটিভ হবে, দুজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ, আর 2 এর অধিক ব্যক্তির মধ্যে বোঝালে কী হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে। এই কনসেপ্টটা যদি তুমি খুব ভালোভাবে বোঝো, এবং এই 6টা বাক্য কী করতে হবে, একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, যদি নো আদার থাকে তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে কি, দেন এনি আদার হবে। কী হবে বলো তো, দেন এনি আদার হবে। আর সেটা হচ্ছে সুপারলেটিভে কী হবে বলো তো, দা হবে। কী হবে বলো তো, দা হবে। আর যদি হচ্ছে ভেরি ফিউ থাকে, কী হবে, যদি ভেরি ফিউ থাকে তখন সেটা হবে কী হবে, দেন মোস্ট আদার হবে। কী হবে বলো তো, দেন মোস্ট আদার হবে। আর সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি কী হবে বলো তো, অন অফ দ্য হবে। কী হবে বলো তো, অন অফ দ্য হবে, ঠিক আছে। যদি এই জায়গাগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে তোমরা হচ্ছে খুব ভালোভাবে মাথায় রাখতে পারবা, ঠিক আছে। তাহলে আর আশা করি আর কোনো সমস্যা হবে না তোমাদের, ঠিক আছে। অর্থাৎ এটা যদি খুব ভালোভাবে মুখস্থ করো তাহলে ডিগ্রি নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি তোমাদের ডিগ্রি নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। আমি তোমাদেরকে কয়েকটা হচ্ছে কোশ্চেন দেই, ঠিক আছে, দেখি তোমরা কেমন আজকে বুঝলা, ঠিক আছে। এইখানে তোমরা হচ্ছে সবাই তোমরা চাইলে 87 পেজ বের করতে পারো, ঠিক আছে। আমি এটা মুছে দিলাম, তোমরা হচ্ছে এটা অবশ্যই লিখে নিবা, ঠিক আছে। এটা 87 পেজ বের করো। 87 পেজ বের করার পরে, ঠিক আছে, আমি যদি বলি যে আমি লিখলাম হচ্ছে হি লুকড, কি বললাম বলো তো, হি লুকড অল অ্যারাউন্ড, ঠিক আছে। হি লুকড অল অ্যারাউন্ড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, ঠিক আছে। খেয়াল করো, হি লুকড অল অ্যারাউন্ড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, ঠিক আছে। এইটা কোন সেন্টেন্স হবে বলো তো, এইটা কি হবে বলো তো, এটা কি অপশন এ, এটা কি সিম্পল, নাকি হচ্ছে বি, নাকি হচ্ছে কমপ্লেক্স, নাকি হচ্ছে কম্পাউন্ড? এটা একটু সবাই বলো তো, এটা কি হবে, এটা কি হবে একটু বলো তো, যে হি লুকড অল অ্যারাউন্ড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, হি লুকড অল অ্যারাউন্ড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এটা কি হবে একটু সবাই আনসার করো তো সবাই, ঠিক আছে।
কম্পাউন্ড হবে, দ্যাটস এ গুড থিং। কারণ কি বলতো, এটা হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, এটা হলো ভার্ব, এবং এখানে কি আছে, ফ্যান বয়েস আছে, কি আছে, ফ্যান বয়েস আছে, এটা কি হবে তাহলে কম্পাউন্ড ডিগ্রি হবে, সরি কম্পাউন্ড সেন্টেন্স হবে। যারা কম্পাউন্ড বলেছো সিম্বল কিন্তু হবে না, ঠিক আছে সুইটিদার তুমি ভুল বলেছো, হ্যাঁ অর্থাৎ তারপর হচ্ছে এটা কিন্তু কম্পাউন্ড হবে। কারণ কি বলতো, এখানে ফ্যান বয়েস আছে, ফ্যান বয়েসের কি আছে, অ্যান্ড আছে, এবং হচ্ছে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং এখানেও কিন্তু হচ্ছে হি আছে, তাই না, এই হিটা কিন্তু এখানে উজ্জ আছে, উজ্জ আছে, আর এটা হলো ভার্ব, এটা কি বলতো ফাইনিট ভার্ব, তার মানে এটা কি হবে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, অ্যান্ড আছে এই জন্য কম্পাউন্ড সেন্টেন্স হবে। ওকে আচ্ছা, আমি তোমাদেরকে আর একটা সেন্টেন্স হচ্ছে বলি, আমি বললাম হচ্ছে লেট মি ডু দ্য ওয়ার্ক, সরি কী বললাম বলো তো, লেট মি গো, কী বললাম বলো তো, লেট মি গো। আচ্ছা এটা কোন সেন্টেন্স বলো তো, একটু আমাকে বলো তো, এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারগেটিভ নাকি হচ্ছে ইম্পারটিভ, এটা কি বলো তো, এটা কি অ্যাসার্টিভ, এই তিনটার মধ্যে একটা বলো, এটা কি অ্যাসার্টিভ নাকি ইম্পারটিভ নাকি ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা কি হবে বলো তো একটু আমাকে। লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও, ঠিক আছে ইম্পারটিভ। সুইতিদা সবার আগে উত্তর দিয়েছে, ভেরি গুড, সুইতিদা সবার আগে উত্তর দিয়েছে, ঠিক আছে। এরপরে আমি যদি তোমাদেরকে এইটা বলি, আই নো হিম, আমি কি বললাম বলো তো, আই নো হিম, এটা কি এসে আছে বলো তো, এটা সিম্পল সেন্টেন্সে আছে, এটা তোমরা একটু কমপ্লেক্স করো তো সবাই, দেখি তো পারো কি না, কি শিখলা এতক্ষণ, কমপ্লেক্স করো তো, আই নো হিম, দেখবো এটা কে পারে সবার আগে। হ্যাঁ সুস্মিতা দাস হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স বলেছে, থ্যাংক ইউ। ওকে দেখো, আই নো হিম, আমি তাকে চিনি, আই নো হিম, আমি তাকে চিনি। ওকে এটা একটু কমপ্লেক্স করো তো, দেখবো সবার আগে কে পারে এই কমপ্লেক্সটা। হ্যাঁ এটা হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স, সবার এই যারা উত্তর দিয়েছে ইম্পারটিভ সেন্টেন্স, আমাকে যেতে দাও, ভার্ব দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে বলো তো, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা কি হবে বলো তো, সেটা অবশ্যই একটা ইম্পারটিভ সেন্টেন্স হবে। ওকে আমাকে একটু আই নো হিম এটা একটু করে দাও তো সবাই, দেখি তো এটা পারো কি না। আই নো হু ইজ হি, একটু ভুল হয়ে গেলেও দেখো, আমি আই নো কি লিখবো বলো তো, আই নো আমি চিনি, আই নো, এরপরে এই যে হিম, এই হিমটা কি একটা ব্যক্তিবাচক না, এই জন্য কি নিয়ে আসবো, হু নিয়ে আসবো, তাহলে এবার এটা সাবজেক্টিভ ফর্ম কি, হি, এবার কি নিয়ে আসবো, ইজ, আই নো হু হি ইজ হবে, ইজ হি কি না কিন্তু, হ্যাঁ সুস্মিতা দার কিন্তু উত্তর সঠিক দিয়েছে, আই নো হু হি ইজ, যারা এই উত্তরটি দিয়েছে তাদের উত্তরটি সঠিক হয়েছে, ঠিক আছে। আই নো হাউ হবে না, হাউ কেন হবে ঝিনুক, হাউ হবে না, হ্যাঁ আই নো হু হি ইজ হবে, ঠিক আছে। ওকে হ্যাঁ থ্যাংক ইউ, অনেকেই উত্তর দিয়েছে, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওকে আচ্ছা তোমরা হচ্ছে আমাকে একটু উত্তর দাও, তোমাদের হচ্ছে আমি বললাম যে প্লিজ, কি বললাম বলো তো, প্লিজ, প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার। ওকে এখন তোমরা আমাকে বলো, এই যে প্লিজটা এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ নাকি হচ্ছে অ্যাডভার্ব, সবাই একটু উত্তর দাও তো, এটা কি বলো তো, এই চারটার মধ্যে উত্তর দেবা, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ঠিক আছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, সবাই একটু উত্তর দাও তো, এখানে কি হবে, হু আগে হবে, দ্যাটস গুড। ওকে এটা কি হবে বলো তো, প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, এইটা উত্তরটা কি হবে, নাউন হবে নাকি প্রোনাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে। ভেরি গুড, অনেকেই অ্যাডভার্ব উত্তর দিয়েছে, যারা অ্যাডভার্ব উত্তর দিয়েছে উত্তর হবে অ্যাডভার্ব, উত্তর কী হবে বলো তো, অ্যাডভার্ব হবে। তোমাদের জ্ঞাতাতে বলি, এই যে হেয়ার আছে না, এই হেয়ারও হচ্ছে কি বলো তো, অ্যাডভার্ব, হেয়ারও কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। ওকে ওকে ফাইন, ঠিক আছে এটা হচ্ছে সবাই মোটামুটি পারছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে কী ক্লাস নিলাম সেটা একটু তোমাদেরকে একটু সামারি করি। আমরা আজকে ট্রান্সফরমেশন অফ, দেখো আমি হচ্ছে ক্লাসের একদম লাস্ট মুহূর্তে চলে আসছি। ওকে কি বললাম বলো তো, আমরা হচ্ছে আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তোমাদের জ্ঞাতার্থে বলি, দেখো এইটা হচ্ছে অনেক কঠিন একটা টপিক, ঠিক আছে। এটা হচ্ছে অফলাইন মানে অনলাইনে হচ্ছে এটা সামনাসামনি স্টুডেন্ট না হলে একটু বোঝানোটা কষ্টকর, বুঝতে পারছো। কারণ হচ্ছে আজকে যে ট্রান্সফরমেশন সেন্টেন্স, যেমন হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এই সেন্টেন্সগুলো যেমন কঠিন, অ্যাকর্ডিং টু মিনিং এগুলো হচ্ছে মোটামুটি কঠিন, ডিগ্রি হচ্ছে
আর একটা কঠিনের জায়গা, ঠিক আছে। তিনটে জায়গা হচ্ছেই তোমাদের কাছে হয়তো অনেকের কাছে অনেক জিনিস সহজ লাগতে পারে, কিন্তু এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই একটু কিন্তু কঠিন জিনিস, এটা কিন্তু খুব বেশি প্র্যাকটিস করতে হয়, বুঝতে পারছো? ওকে, তাও আমি হচ্ছে চেষ্টা করেছি তোমাদের তিনটা জায়গাতেই খুব ভালোভাবে টাচ করার। একটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী 5 প্রকার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী 3 প্রকার, আর হচ্ছে কি বলতো ডিগ্রি হচ্ছে 3 প্রকার। এই তিনটা জায়গায় আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। কতটুকু পেরেছি এটা তোমরা জানো। এখন তোমাদের জ্ঞাতার্থে আমি তোমাদের কিছু উপদেশ দেবো বা কিছু পরামর্শ দেবো। সেটা হচ্ছে যে তোমাদের বইতে কিংবা তোমাদের কোনো হচ্ছে যে লেকচার সিরিজে বই আছে এইটা, কিংবা হচ্ছে তোমাদের যে অন্য যদি কোনো বই থাকে, হ্যাঁ, যদি বই থাকে মাস্টার কিংবা হচ্ছে অন্য যে কোনো যদি বই থাকে, সেই বইতে এই যে ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে অংশগুলো আছে এটা খুব মানে খুব সুন্দরভাবে ধরে ধরে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। প্র্যাকটিস করার পরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমরা পরবর্তী ক্লাসে যখন আমি আসবো বা তোমাদের অন্য টিচার যদি আসে, ঠিক আছে, সেই ক্লাসে আমাদেরকে হচ্ছে আমি একটা 10 মিনিটের একটা সেশন রাখতে হবে, ঠিক আছে, যে এইখানে শুধুমাত্র কোশ্চেন সলভিং হবে, ঠিক আছে। তোমরা কোশ্চেন করবা, আমরা হচ্ছে কোশ্চেন সলভ করে দিব, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ এই ক্লাসে উপস্থিত থেকেছো ধৈর্য ধরে, তোমাদেরকে সবাইকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।